আমরা এখন বিবাহিত মা। আলিবাগওয়ালা বাড়ির চাবি পাঠিয়ে দাও। আমার ছেলের শব্দগুলো কানে নয়, সরাসরি বুকে গিয়ে বিঁধল। না কেমন আছো, না ক্ষমা করা, না কোনো কারণ, শুধু আদেশ। আমি কিচেনে দাঁড়িয়েছিলাম। গ্যাসে চা ফুটছিল আর জানালার বাইরে আরব সাগরের সেই বাতাস যা আমার জীবনের প্রতিটা বড় সিদ্ধান্তের সাক্ষী হয়ে থেকেছে। এই বাতাসে আমার স্বামীর শেষ নিঃশ্বাসের স্মৃতিও আছে, আর আমার বাবার পরিশ্রমের গল্প। এই বাড়ির দেওয়ালে শুধু ইট নেই, আমাদের ধমনীতে বইতে থাকা ইতিহাস আছে। কবির, তুমি বললে বিয়ে? আমি গলা সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক যেমন কোনো কাঁপতে থাকা হাত গ্লাসকে পড়ে যাওয়া থেকে আটকায়। হ্যাঁ, গত উইকেন্ডে, ব্যাস ছোট করে, প্রাইভেট। ওর স্বরে সেই অবহেলা ছিল যা সেই মানুষগুলোই দেখায় যাদের না শোনার অভ্যাস নেই। আর শোনো, সানায়া সবসময় চেয়েছিল যে হানিমুন আলিবাগওয়ালা বাংলোতে হক। কাল বা পরশুর মধ্যে বেরোতে হবে, 1 মাস, হয়তো তার চেয়ে বেশি। তাড়াতাড়ি কিজ পাঠিয়ে দিও। সানায়া নামটা আমি প্রথমবার শুনলাম। বউ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে একটা অজানা মুখ। যে মেয়েটিকে আমি ঘরে স্বাগত পর্যন্ত জানাতে পারিনি, সে এখন ঘর চাইছে। আমি ধীর শ্বাস নিলাম। তুমি আমাদের জানালেও না, বিয়েতে ডাকলে না। আমি তো অন্তত একবার দেখা করে নিতাম। মা, শুরু করো না। তুমি এমনিতেও এনজয় করতে না। আর দিদিকেও বা কী বা ফারাক পড়ে। এটা ব্যাস ওয়েডিং ছিল, কোনো কনফারেন্স নয়। ওর কথার যে খোঁচা ছিল তা আমার বয়সের সঙ্গে নয়, আমার সম্পর্কের সঙ্গে ধাক্কা খেল। আর তোমার দিদির মেয়েরা পরের সপ্তাহে আসছে, আমি মনে করিয়ে দিলাম। প্রতি বছর জুলাইকে ওরা আসে। ওদের জন্যই বাড়ি। তো ওরা এবার হোটেলে থেকে নেবে। কবির এমনভাবে বলল যেন কথা হচ্ছে সার্ফবোর্ড পাল্টানোর। দিদি প্রফেসর, স্যালারি ভালো, ও ম্যানেজ করে নেবে। আমি চোখ বন্ধ করলাম। আমার ভেতরে কোথাও অনেক পুরনো ক্লান্তি জেগে উঠল, সেই ক্লান্তি যা প্রতিবার ফ্যামিলির পিস কিপার হওয়ার জন্য হয়। স্বামীর চলে যাওয়ার পর আমি আরও বেশি অ্যাডজাস্ট করতে শুরু করেছিলাম। কোনো ব্যাপার না, ছাড়ো। এই বাক্যটা আমার ঘরের পার্মানেন্ট গেস্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজ কিছু আলাদা ছিল। হয়তো এই কারণে যে চাহিদাটা শুধু চাবির ছিল না, এটা ছিল আমার ধৈর্যের চাবি, আমার সম্মানের চাবি, আমার স্মৃতির চাবি। কবির, আমি ধীরে বললাম, আমি সানায়াকে দেখিনি পর্যন্ত। তুমি বিয়ে করলে আর তারপর সরাসরি ঘর চাইলে। তোমার কি সত্যি এটা নর্মাল মনে হয়? ফোনের ওপাশে একটা লম্বা শ্বাস। মা, তুমি প্রতিটা জিনিসকে ড্রামা বানিয়ে দাও। এটা ব্যাস একটা ঘর। তুমি শহরওয়ালা অ্যাপার্টমেন্টে থেকে যাও কয়েকদিন। ব্যাস ঘর, ও বলল, আর আমার মনে হলো কেউ আমার বাবার লেখা পাতাগুলো ছিঁড়ে ফেলল। কেউ আমার স্বামীর ছবি উল্টে দিল। এটা ব্যাস ঘর ছিল না। এটা সেই জায়গা যেখানে আমার মেয়ে ছোটবেলায় বালিতে দুর্গ বানাত, যেখানে কবির প্রথমবার সমুদ্রে সাঁতার শিখতে শিখেছিল, আর যেখানে আমার স্বামী শেষবার আমার হাত শক্ত করে ধরেছিলেন। আমি গলা আর শক্ত করলাম না, শুধু পরিষ্কার করে বললাম, আমাকে ভাবতে দাও। ভাবার কি আছে? আমি ফ্যামিলি, আমার চাই 1 মাস, সিম্পল। ওর আমি ফ্যামিলি বলাতেও একটা অদ্ভুত অধিকার ছিল, যেন ফ্যামিলি মানে প্রপার্টি। আমি এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করলাম, তুমি ওকে কবে থেকে চেনো? সত্যি বলো। কি ফারাক পড়ে? ও বিরক্ত হল। আমরা ভালোবাসি, ব্যাস। আর মা, প্লিজ কিজ পাঠিয়ে দিও। আমার ভেতরে একটা পুরনো ছবি ভেসে উঠল। কবির 7 বছরের ছিল, কিচেনে দাঁড়িয়ে শেষ চকলেট কেকটা চাইছিল, যেটা আমি ওর বোনের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম, আধা ভাগ করে নাও। ও প্লেট উল্টে দিয়েছিল। সেদিন ঘরে কেউ মিষ্টি খায়নি। কিছু অভ্যেস বয়সের সাথে বদলায় না, শুধু প্যাকেজিং বদলে যায়। আমি ধীরে বললাম, আমি আজ কিজ পাঠাচ্ছি না। ওর স্বরে বিদ্যুৎ চমকালো। কি মা, এটা আনফেয়ার। আনফেয়ার সেটা ছিল যখন তুমি আমাকে তোমার বিয়েতে জায়গা দাওনি। আমি প্রথমবার সেটাই বললাম যা বছরের পর বছর গলায় আটকে ছিল। আর তারপর তুমি আমাকে শুধু তখন মনে করলে যখন তোমার আমার ঘরের দরকার পড়ল। কিছু সেকেন্ড নীরবতা, তারপরও ঠান্ডা হয়ে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, সানায়া খুব এক্সাইটেড। যদি তুমি এটা স্পয়েল করো তো। আমি মাঝপথে থামিয়ে দিলাম। আমি তোমাকে আর তোমার স্ত্রীকে ডিনারে ডাকছি। আগে দেখা করতে হবে, কথা বলতে হবে। টাইম নেই তো কিজও নেই, আমি শান্ত স্বরে বললাম। কিন্তু ভেতর থেকে আমার বুক ধকপক করছিল। আমি তোমার সাথে নিজে কথা বলবো, এখন নয়। আর আমি কল কেটে দিলাম। ফোন রাখতেই আমার আঙুলগুলো কিছু মুহূর্ত কাঁপল। আমি জানালার কাছে গেলাম। সমুদ্রের ঢেউগুলো আজ কিছু বেশি উত্তাল ছিল, যেন ওরাও বলছে, এখন পিছিয়ে যেও না। আমি আমার পুরনো অ্যাড্রেস বুক বের করলাম। একটা নাম যা আমি বছরের পর বছর মেলাইনি, তেজাস রাও,
প্রাইভেট ইনভেস্টিগেটর। আমার স্বামীর জামানায় ও একবার আমাদের বাড়ির পেছনে ঘুরতে থাকা জালিয়াতি চক্রকে কোনো ঝামেলা ছাড়াই দূর করে দিয়েছিল। আমি কল লাগালাম। হ্যালো তেজাস, আমি রোশনি মেহরা বলছি। আমি আমার নাম বললাম। আমার তোমার সাহায্য চাই, খুব ডিসক্রিট আর খুব তাড়াতাড়ি। আমি ওকে সংক্ষেপে জানালাম, সিক্রেট বিয়ে, হঠাৎ চাহিদা, অচেনা বউ আর আমার পেটে ওঠা সন্দেহ। ও একটা কথাই বলল, ম্যাডাম, আপনি ব্যাস একটা কথা বলুন, নাম আর একটা ফটো। ফটো তো আমার কাছে নেই। আমি তিতো সত্যটা বললাম, নাম সানায়া মালহোত্রা। ঠিক আছে, ও বলল, আপনি আজ রাত পর্যন্ত ইনিশিয়াল ইনফো পেয়ে যাবেন। কল রাখতেই আমি দ্বিতীয় নম্বর মেলালাম, আমার লয়ার, অ্যাডভোকেট মীনাক্ষী আইয়ার। মীনাক্ষী, আমি কোনো ভূমিকা ছাড়াই বললাম, আমাকে প্রপার্টি প্রোটেকশনের জন্য তক্ষুনি পদক্ষেপ নিতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি, ট্রাস্ট, যা যা জরুরি হয়। আর আমি চাই যে কেউ যেন আমার আলিবাগওয়ালা বাড়ি আমার পরে বিক্রি করতে না পারে। ওপার থেকে ওর গলা তেজ হয়ে গেল, এখনও লিগ্যাল মোডে ছিল। ম্যাডাম, যদি ফ্যামিলিতে প্রেশার আর আউটসাইডার ইনভলভমেন্ট থাকে তো আমাদের ফাস্ট মুভ করতে হবে। কাল সকালে অফিসে চলে আসুন, আমি ড্রাফট তৈরি রাখব। যখন আমি ফোন রাখলাম তো প্রথমবার আমি নিজের মধ্যে সেই অদ্ভুত স্বস্তি অনুভব করলাম, যেন ভয়ে পিছিয়ে যাচ্ছে আর ক্ল্যারিটি সামনে আসছে। কবির চাবি চাইছিল, কিন্তু ও চাবি পেতে চলেছিল না, ও পেতে চলেছিল সত্য। আর সত্য কখনো কখনো সবথেকে কঠোর গিফট হয়। রাতের খাবার আমি তেমনই বানাতে থাকলাম যেমন রোজ বানাই, কিন্তু মনে গল্প বদলে গিয়েছিল। আর যখন রাত প্রায় 10টার সময় তেজাসের মেসেজ এলো, ম্যাডাম, একটা শকিং কথা সামনে এসছে, তখন আমার আঙুলগুলো নিজে থেকেই ঠান্ডা হয়ে গেল। আমি মেসেজ খুললাম। প্রথম লাইন পড়তেই আমার পায়ের নিচ থেকে জমি সরে গেল, কারণ তাতে লেখা ছিল যে সানায়া আমার আলিবাগওয়ালা বাড়িতে কবিরের সাথে দেখা হওয়ার অনেক আগে একটা ইভেন্টে এসেছিল, এবং ও সেখানে শুধু সমুদ্র দেখেনি, ও ঘরটাকে টার্গেটের মতো দেখেছিল। আর সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম এটা হানিমুনের চাহিদা ছিল না, এটা দখলের শুরু ছিল। তেজসের মেসেজ পড়তেই আমার হাত থেকে ফোন প্রায় পিছলে গেল। আমি সঙ্গে সঙ্গে সোফায় বসে পড়লাম, যেন কেউ আমার হাঁটুর নিচ থেকে শক্তি কেড়ে নিয়েছে। সমুদ্রের দিকে জানালাটা খোলা ছিল, হাওয়া নোনা ছিল, কিন্তু আমার হাতের তালু শুকনো আর ঠান্ডা। আমি মেসেজটা আবার পড়লাম। শব্দগুলো ওখানেই ছিল, কিন্তু মানে প্রতিবার আরও ভারী হয়ে উঠছিল। ম্যাডাম, সানায়া আপনার আলিবাগওয়ালা বাড়িতে আগে এসেছিল, আর ওটা কোনো ক্যাজুয়াল ভিজিট ছিল না। আমার শ্বাস আটকে গেল। আমি কোনো ফিল্ম দেখছিলাম না, এটা আমার ঘরের সত্যি ছিল। আমি তেজসকে কল করলাম। ও প্রথম রিংয়েই তুলে নিল, যেন ও জানত যে আমি ঘুমাবো না। ম্যাডাম, আমি এখনই সবকিছু ফোনে ডিটেলে বলতে চাই না, ও বলল। তবে এতটুকু বুঝে নিন, এই মেয়েটি আপনার ছেলের আগে এই প্রপার্টি জানকারিতে অনেক এগিয়েছিল। কিভাবে? আমার মুখ থেকে শুধু এটাই বেরোলো। কাল সকালে আমি আপনার কাছে আসব। কিছু ফটোজ, কিছু এন্ট্রিজ আর একটা ছোট্ট টাইমলাইন আছে। আপনি মেন্টালি তৈরি থাকুন। কল কাটতেই আমার মনে হলো আমার ঘর হঠাৎ খুব বড় আর খুব একা হয়ে গিয়েছে। আমি জল খেলাম, কিন্তু গলা দিয়ে নিচে নামল না। তারপর নিজের স্বামীর ছবির দিকে তাকালাম। সেই ছবি আমার স্টাডি রুমে আছে। ওনার হাসি, যেন উনি বলছেন, ভয় পেও না, সঠিক পদক্ষেপ নাও। আমি রাতভর শুতে পারলাম না। প্রতিবার চোখ বন্ধ করলেই কবিরের গলা ফিরে আসত। ব্যাস, ঘর তো। আর তার পেছনে একটা অজানা মেয়ের মুখ তৈরি হতো, যাকে আমি কখনো দেখিনি, কিন্তু যে আমার ঘরকে টার্গেটের মতো দেখে নিয়েছিল। সবথেকে আগে মীনাক্ষী বলল, আপনার প্রপার্টি প্রোটেকশনের জন্য আমাদের দুটো জিনিস একসাথে করতে হবে। এক, আপনার ওনারশিপ আর কন্ট্রোলকে লিগালি মজবুত বানানো। দুই, ফ্যামিলি প্রেশারের জন্য বাউন্ডারি বানানো। ও খুব আয়েশ করে যেমন রোজকার কথা হয়, প্রাইভেট ফ্যামিলি ট্রাস্টের কনসেপ্ট বোঝালো। কিভাবে ঘরকে ট্রাস্টের নামে করা যেতে পারে, বেনিফিশিয়ারিজ কারা হবেন, আর সেল ট্রান্সফারের ওপর স্ট্রিক্ট ক্লজেস কিভাবে লাগবে। আপনি চাইলে বেনিফিশিয়ারিজ নিজের মেয়ে আর নাতনিদের রাখতে পারেন, ও বলল। আর ট্রাস্ট ডিডে লিখিয়ে দিতে পারি যে এই প্রপার্টি কেবল রেসিডেন্সের জন্য হবে, কমার্শিয়াল ব্যবহার বা বিক্রির জন্য নয়। সাথে একটা কেয়ারটেকার ক্লজ, যদি আপনি চান তো অকিউপেন্সি রুলসও সেট হতে পারে। আমি শুনছিলাম, কিন্তু আমার ভেতরে আর একটা ভয় ছিল। মীনাক্ষী, আমি ধীরে বললাম, কবির আমাকে সাইন করানোর চেষ্টা করবে, পিওএ বা কোনো পেপার। ও আমার ছেলে। মীনাক্ষীর গলা কঠোর হলো না, শুধু স্পষ্ট হলো। ম্যাডাম, ছেলে হোক বা যে কেউ, আপনি কোনো প্রেশারে কিছু সাইন করবেন না। আজ থেকে একটা রুল, আপনার কোনো সিগনেচার আমার উপস্থিতি ছাড়া হবে না। আর যদি কেউ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার মতো কথা বলে, তো আমরা আগে থেকেই নিজের ডাক্তার প্যানেল আর লিগ্যাল নোট তৈরি রাখব। কেউ আপনার ক্যাপাসিটির ওপর প্রশ্ন তুলে ফ্রড করতে পারবে না। এটা শুনে আমার ভেতরে হালকা রাগও উঠল। আমার বেঁচে থাকতে থাকতে কেউ আমার মস্তিষ্কের ওপর সন্দেহ করবে? কিন্তু আমি নিজেকে সামলালাম। রাগ যদি সঠিক দিশা না পায় তো ভুল করিয়ে দেয়। আমি বললাম,
ঠিক আছে, আপনি ড্রাফট তৈরি রাখুন, আমি ট্রাস্ট বানাতে চাই। মীনাক্ষী আর একটা ফাইল বের করল। আর একটা জিনিস, ও বলল, আপনার আলিবাগ বাংলোর জন্য একটা অকুপেন্সি এগ্রিমেন্ট বানিয়ে দিই। যদি কেউ থাকতে আসে তো ক্লিয়ারলি লেখা থাকবে কবে, কতদিন, কোন রুমে আর কি বাউন্ডারি আছে। ফ্যামিলিতেও এটা নর্মাল, বিশেষ করে যখন প্রপার্টি ভ্যালুয়েবল হয়। আমি বুঝে গেলাম, এটা তিতো কিন্তু জরুরি। অফিস থেকে বেরোনোর সময় আমার মনে হলো প্রথমবার আমি ইমোশনালি নয়, স্ট্র্যাটেজিক্যালি চলছি। বাড়ি ফিরতে ফিরতে তেজাসের কল এসে গেল। ম্যাডাম, আমি আপনার বাড়ি বাইরে আছি। আমি পৌঁছলাম তো ও বারান্দায় বসেছিল। পরিষ্কার জামা, শান্ত চোখ, হাতে একটা স্লিম এনভেলপ আর ল্যাপটপ ব্যাগ। ও নমস্তে করল আর সরাসরি কথাই চলে এলো। ম্যাডাম, আগে আমি আপনাকে টাইমলাইন দেখাই। ও ল্যাপটপ খুলল। স্ক্রিনে কিছু ফটোজ ছিল কোনো হাই এন্ড কোস্টাল হেরিটেজ প্রপার্টি ইভেন্টের। আমি ইভেন্টটা চিনে ফেললাম। 2 বছর আগে আমারই বাংলোর লনে একটা প্রাইভেট গ্যাদারিং হয়েছিল। আমার স্বামীর এক পুরনো বন্ধু বলেছিল, বাস কিছু গেস্টস, মোস্টলি ফ্যামিলি লাইক। আর আমি হসপিটালিটির জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। সেদিন আমার ঘরে অনেক আনফ্যামিলিয়ার মানুষ এসেছিল। অনেক মানুষ ক্যামেরাও নিয়েছিল। আমার মনে হয়েছিল নর্মাল সোশ্যাল ইভেন্ট। তেজস জুম করে একটা ফটোর ওপর আঙুল রাখল। এই দেখুন, ও বলল। ফটোতে একটা মেয়ে ছিল, হালকা হাসি, কনফিডেন্ট পশ্চার, ডিজাইনার স্কার্ফ আর চোখ যেন ও ঘরের দেওয়াল নয়, দাম গুনছে। ম্যাডাম, এটাই সানায়া। আমার বুক এক পলকের জন্য থেমে গেল। এটা এটা এখানেই? আমি ফিসফিস করে বললাম। জি, তেজাস বলল। আর শুধু আসেনি, ও একটা কর্নারে কোনো ডেভেলপার টাইপ লোকের সাথে কথা বলছিল। আমি সেই লোকটার পরিচয়ও করেছি। নাম এখনই জোরে বলতে চাই না, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেকসে ও ট্র্যাক রেকর্ড পরিষ্কার নয়। ও পরের ফটো দেখালো। দ্বিতীয় ফটোতে সেই মেয়েটি আমার স্টাডি রুমের বাইরে দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে কেবল স্টাফ যায়। এটা এখানে কিভাবে পৌঁছল? আমার গলা শুকিয়ে গেল। তেজস শান্তভাবে বলল, ম্যাডাম, ইভেন্টে সিকিউরিটি ক্যাজুয়াল ছিল। কিছু লোক ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই মেয়েটি পারপাসফুলি ভেতরে গিয়েছিল। ও ঘরের ভেতরের অংশগুলো দেখেছিল। কিন্তু এটা কবিরের সাথে কিভাবে জুড়ল? আমি জিজ্ঞেস করলাম। তেজস আর একটা ট্যাব খুলল। একটা স্ক্রিনশট। ব্লর নাম্বারের উপরে নাম পরিষ্কার। ম্যাডাম, আমি একটা ওল্ড কনসিয়ার্জ লগ পেয়েছি। সেই ইভেন্টের পর কিছু মাসে এই মেয়েটি আপনার বাংলোর ব্যাপারে 2 বার ইনকোয়ারি করিয়েছিল। ইজ ইট অ্যাভেলেবল ফর শুটস? ক্যান ইট বি লিজড ফর শর্ট স্টেজ? এই ধরনের প্রশ্ন। আমার শ্বাস তেজ হয়ে গেল। এটা তো প্ল্যানিং। তেজস মাথা নাড়াল। আর এবার সবথেকে ইম্পর্ট্যান্ট, ও বলল কবির আর সানায়ার কন্ট্যাক্ট টাইমলাইন। ও কিছু ডেটস আর লোকেশনস দেখালো। মুম্বাইয়ের একটা আপস্কেল ক্যাফে, তারপর একটা চ্যারিটি গালা, তারপর একটা কোস্টাল ক্লিন আপ ইভেন্ট যা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়। ম্যাডাম, এরা দুজনে অফিসিয়ালি 2-2.5 মাস আগে দেখা করেছে, তেজস বলল। কিন্তু সানায়া আপনার প্রপার্টিতে 2 বছর আগে এসেছিল। মানে কবির ওকে আগে চিনত না, কিন্তু সানায়া আপনার ঘরকে আগে চিনত। আমার ভেতরে একটা ঠান্ডা শিহরণ দৌড়ে গেল। তাহলে ও কবিরকে বেছে নিয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তেজস শব্দগুলো খুব কেয়ারফুলি বাঁচল। ম্যাডাম, প্যাটার্ন থেকে এটাই মনে হয়। ও কবির পর্যন্ত পৌঁছেছে কারণ কবির আপনার প্রপার্টির সাকসেসর হতে পারে। আর কবিরের নেচার অ্যাম্বিশিয়াস। ও ইজি ভ্যালিডেশন আর গ্ল্যামার পছন্দ করে। আমার রাগ আর দুঃখের একসাথে বিস্ফোরণ হতে চলেছিল। কিন্তু আমি কাঁদলাম না। আমি নিজেকে এটা হতে দিলাম না যে আমি ভেঙে পড়ি, কারণ আমাকে ক্লিয়ার থাকতে ছিল। আমি তেজসকে জিজ্ঞেস করলাম, কি প্রুফ এনাফ? আমি কি কোর্টে লিগালি? তেজস বলল, ম্যাডাম, ফটো আর টাইমলাইন সার্কামস্ট্যান্সিয়াল কিন্তু স্ট্রং। আর আমি আরেকটা জিনিস খুঁজছি, ফাইন্যান্সিয়াল ট্রেল। যদি ডেভেলপার অ্যাঙ্গেল প্রুভ হয়ে যায় তো এটা শুধু ফ্যামিলি ড্রামা থাকবে না। ও উঠল। আপনি বাস একটা কাজ করুন, কবিরকে ডিনারে ডাকুন, আর যদি সানায়া আসে তো আপনি কাম থাকুন, আমি ডিস্টেন্সে থাকব। তুমি চাও আমি ওকে আমার ঘরে আসতে দিই? আমি ভয় আর রাগের মাঝখানে জিজ্ঞেস করলাম। তেজস ধীরে বলল, ম্যাডাম, কখনো কখনো সত্যি ধরার জন্য জাল নয়, একটা দরজা খুলতে হয়। কিন্তু আপনি লিগ্যালি তৈরি থাকুন, মীনাক্ষীর সাথে প্ল্যান লক করে নিন। ও চলে গেল আর বারান্দা আবার খালি হয়ে গেল। কিন্তু এখন আমার কাছে খালি নেই, এখন আমার কাছে ক্ল্যারিটি ছিল। আমি সেই সময় কবিরকে মেসেজ করলাম, আজ সন্ধে 7টার সময় ডিনার, তোমাকে আর তোমার স্ত্রীকে আসতে হবে। আমি প্রথমবার দেখা করতে চাই, কোনো ড্রামা ছাড়া। জবাব 2 মিনিটে এলো, ওকে, বাট প্লিজ বি নাইস। বি নাইস? যেন আমার হাতে কোনো চাবুক ছিল। আমি ফোন রেখে দিলাম আর কিচেনে চলে গেলাম।
আমি নিজেকে বিজি রাখলাম কারণ খালি বসলে পুরনো মেমোরিজ আমাকে খেয়ে ফেলত। সন্ধ্যার জন্য আমি সিম্পল কিন্তু ক্লাসি ডিনার বানালাম। ঘরের খাবার যা ইন্ডিয়ান ফ্যামিলিতে সবথেকে বড় সিগন্যাল হয়, তোমার জন্য জায়গা আছে কিন্তু নিয়ম আমার। 7:10 পরে গেটে গাড়ির আওয়াজ এলো। আমি জানালা দিয়ে দেখলাম কবির ড্রাইভ করছিল, আর প্যাসেঞ্জার সিটে সেই মুখ, সেই চোখ, সানায়া। কিন্তু রিয়েল লাইফে ওর হাসি ফটোর থেকেও বেশি ট্রেন্ড ছিল। ও গাড়ি থেকে নামল তো এমনভাবে যেন কোনো রেড কার্পেটে নামল, কিন্তু ও আমার হাত জোড় করে নমস্তে করল। পারফেক্ট অ্যাঙ্গেল, পারফেক্ট টাইমিং। মাম্মিজি, ও বলল, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগল। কবির আপনার ব্যাপারে অনেক বলেছে। ওর গলায় মিষ্টতা ছিল, কিন্তু আমার শির দ্বারা ওটা সুগারের মতো নয়, সিরাপের মতো অনুভব করল, ভারী, চটচটে। আমি স্মাইল করলাম। এসো। আমি বললাম ঘরে স্বাগত, কিন্তু ভেতরে আমি নিজেকে বললাম ঘরে স্বাগত আছে, দখলের নয়। আমরা ডাইনিং টেবিলে বসলাম। কবির নরমাল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর পা বারবার নড়ছিল, যেন ও কোনো ডেডলাইনে আছে। সানায়া আরাম করে বসল, আর প্রথম মিনিটেই ও কনভারসেশন কন্ট্রোল করার চেষ্টা করল। মাম্মিজি, আপনার হাউসওয়াইফস খুব পিসফুল, ও বলল। অ্যাকচুয়ালি আমি চাইছি যে আমরা হানিমুন এখানেই করি, কারণ কবিরেরও প্রাইভেসি চাই। আর হোটেল যে আপনি জানেনই। ও হাত হাওয়ায় ঘোরালো, যেন পাপারাজ্জি এখনই গেটে দাগিয়ে আছে। আমি জলের চুমুক নিলাম। প্রাইভেসি চাই তো টাইমিং ডিসকাস করব। আমি শান্তভাবে বললাম, প্রথমে তোমরা দুজনে বিয়ের কথা বলো, এত তাড়াতাড়ি আর ফ্যামিলিকে। কবির তখনই কথা থামিয়ে দিল। মা প্লিজ, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। আমি তোমার মা, আমি বললাম। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন নয়, ব্যবহার নিয়ে। সানায়া নিজের সুর আরও নরম করল। মামিজি, এতে কবিরের কোনো ভুল নেই, ও বলল। আসলে আমি একটু লাজুক ছিলাম, আর আমার দিক থেকেও কিছু জটিলতা। ও বাক্যটা অসম্পূর্ণ রাখল, যাতে কৌতূহল তৈরি হয়। তারপরও স্বাভাবিকভাবে বলল, এমনিতে প্রপার্টির কাগজগুলো আপনার কাছেই আছে তো? আপনার নিশ্চয়ই খুব গোছানো সিস্টেম আছে। এই লাইনটাও এমনভাবে বলল যেন আবহাওয়া নিয়ে জিজ্ঞেস করছিল, কিন্তু আমার ভেতরে বিপদ ঘণ্টা বেজে উঠল। আমি হাসি বজায় রাখলাম। হ্যাঁ, গোছানো আছে, আমি বললাম, আর ডকুমেন্টস খুব সেফ আছে, চিন্তা করো না। কবির মাঝখানে বলল, মা চাবি দিয়ে দাও না, আমরা মাত্র 1 মাস থাকব, প্রমিস, আমরা দেখাশোনা করব। আমি কাঁটা চামচ নিচে রাখলাম। কবির, এখানে থাকার নিয়ম থাকবে, আমি বললাম, আর 1 মাস এখনই ঠিক হবে না, তোমার দিদির মেয়েরা আসছে। সানায়া তক্ষুনি করুণ মুখ করল। ওহ পোর কিডস, ও বলল, কিন্তু আমরা তো নবদম্পতি, আমাদের তো জীবন আছে। তারপরও কবিরের হাতের ওপর হাত রাখল, নরম আধিপত্য। মামিজি, আমরা ফ্যামিলি, বাড়ি তো ফ্যামিলিরই হয়। ও ঠিক সেই শব্দগুলোই বলছিল যা কবির কাল বলেছিল, যেন স্ক্রিপ্ট রিহার্সাল করে এসেছে। আমি নিজের মনে মীনাক্ষীর গলা শুনতে পেলাম, বাউন্ডারি ম্যাডাম। আমি ধীরে বললাম, ফ্যামিলি মানে এন্টাইটেলমেন্ট নয়। 1 মুহূর্তের জন্য ওর চোখ দুটো কেবল 1 মুহূর্তের জন্য কঠোর হল, তারপর হাসি ফিরে এলো। অবশ্যই মামিজি, ও বলল, আপনি ঠিকই বলছেন। ডিনার এগোলো, কিন্তু প্রতিটা বাক্যে লুকিয়ে থাকা উদ্দেশ্য ছিল। সানায়া বারবার বাড়ির খুঁটিনাটি জিজ্ঞেস করছিল, তৃতীয় ঘরটা কে ব্যবহার করে, স্টাফ কোয়ার্টার কোথায়, আপনার কাছে কোনো কেয়ারটেকার আছে, প্রপার্টি ট্যাক্স কে দেয়। কবির মাঝে মাঝে ফোন চেক করছিল, যেন কারোর কাছ থেকে ইনস্ট্রাকশন আসছে। আর তারপর ডেজার্টের পর সানায়া সবথেকে বড় চালটা চালল। ও হ্যান্ডব্যাগ থেকে একটা খাম বের করল, আর খুব মিষ্টি করে আমার দিকে বাড়িয়ে দিল। মাম্মিজি, ও বলল, এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট সৌজন্য। বিয়ের পর ফ্যামিলির জন্য কিছু আচার অনুষ্ঠান, আপনি তো জানেনই। আমি খামটা নিলাম। ওতে কোনো নাম ছিল না, শুধু সাদা। কি এটা, আমি জিজ্ঞেস করলাম। কবির তাড়াতাড়ি বলল, ব্যাস একটা চিঠি মা, সানায়া লিখেছে। আমি খামটা খুললাম। ভেতরে চিঠি ছিল না, একটা প্রিন্টেড শিট ছিল, যার উপরে লেখা ছিল অথরাইজেশন ফর লোকাল রিপ্রেজেন্টেশন, নিজে কিছু লাইন আর শেষে সই করার জায়গা। আমার মাথা তক্ষুনি বুঝে গেল, এটা পিওএ, পাওয়ার অফ অ্যাটর্নি জাতীয় কিছু, নাম হয়তো আলাদা। আমি শান্ত থাকলাম। কিসের জন্য, আমি জিজ্ঞেস করলাম। সানায়া সারল্যের মুখোশ পড়ল। মাম্মিজি, ব্যাস যদি আমাদের ইলেকট্রিসিটি, কেয়ারটেকার বা ছোটখাটো জিনিসের জন্য আপনার পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতে হয়, আপনি তো ব্যস্ত থাকেন, আর এই বয়সে আপনাকে বিরক্ত করব না। ও বয়স শব্দটাকে এমনভাবে বলল যেন ও খুব যত্নশীল, কিন্তু আসলে ওটা আমার ক্ষমতার উপর বলা বাক্য ছিল। কবির সঙ্গ দিল, হ্যাঁ মা, ব্যাস সুবিধার জন্য।
আমার রাগ গরম হতে লাগল, কিন্তু আমি সেটা বাইরে আসতে দিলাম না। আমি কাগজটা ভাঁজ করলাম আর টেবিলের উপর রেখে দিলাম। আমি কোনো কাগজে এখনও সই করব না, আমি বললাম, আর ভবিষ্যতেও আমার লয়ার ছাড়া নয়। কবির চমকে গেল। লয়ার? মা, তুমি আমাদের ক্রিমিনাল ভাবছ? আমি ওর চোখের দিকে তাকালাম। আমি নিজের ঘরকে নিরাপদ ভাবছি, আমি বললাম। সানায়া তক্ষুনি ভিকটিম হবার অভিনয় করল। মামিজি, আপনি আমাদের উপর বিশ্বাস করেন না? ও চোখ দুটো ছলছলে করল, কিন্তু চোখে জল ছিল না, শুধু একটা জেল্লা, ঠিক যেমনটা ক্যামেরার সামনে হয়। আমি খুব ধীরে বললাম, বিশ্বাস অর্জন করতে হয়। সেই মুহূর্তে ঘরের হাওয়া বদলে গেল। কবিরের মুখে বিরক্তি এলো। সানায়া নিজের হাসি থামিয়ে একটা লম্বা শ্বাস নিল। ও প্রথমবার আবেগগতভাবে নিয়ন্ত্রণ হারালো। ফাইন, ও বলল, যদি আপনি এতই অস্বস্তিতে থাকেন তো আমরা হোটেলে চলে যাচ্ছি। কিন্তু কবির, তুমি দেখে নাও তোমার মা তোমাকে কতটা সম্মান করে। এই বাক্যটা ও আমাকে নয়, কবিরকে মারল। আর কবির, আমার ছেলে, সেটাই করছিল যা ছোটবেলায় করত। আমরা এখন বিবাহিত মা। আলিবাগওয়ালা বাড়ির চাবি পাঠিয়ে দাও। আমার ছেলের শব্দগুলো কানে নয়, সরাসরি বুকে গিয়ে বিঁধল। না কেমন আছো, না ক্ষমা করা, না কোনো কারণ, শুধু আদেশ। আমি কিচেনে দাঁড়িয়েছিলাম। গ্যাসে চা ফুটছিল, আর জানালার বাইরে আরব সাগরের সেই বাতাস যা আমার জীবনের প্রতিটা বড় সিদ্ধান্তের সাক্ষী হয়ে থেকেছে। এই বাতাসে আমার স্বামীর শেষ নিঃশ্বাসের স্মৃতিও আছে, আর আমার বাবার পরিশ্রমের গল্প। এই বাড়ির দেওয়ালে শুধু ইট নেই, আমাদের ধমনীতে বইতে থাকা ইতিহাস আছে। কবির, তুমি বললে বিয়ে। আমি গলা সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক যেমন কোনো কাঁপতে থাকা হাত গ্লাসকে পড়ে যাওয়া থেকে আটকায়। হ্যাঁ, গত উইকেন্ডে, ব্যাস ছোট করে, প্রাইভেট। ওর স্বরের সেই অবহেলা ছিল যা সেই মানুষগুলোই দেখায় যাদের না শোনার অভ্যেস নেই। আর শোনো, সানায়া সবসময় চেয়েছিল যে হানিমুন আলিবাগওয়ালা বাংলোতে হবে, কাল বা পরশুর মধ্যে বেরোতে হবে। 1 মাস হয়তো তার চেয়ে বেশি। তাড়াতাড়ি কিজ পাঠিয়ে দিও। সানায়া নামটা আমি প্রথমবার শুনলাম। বউ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে একটা অজানা মুখ। যে মেয়েটিকে আমি ঘরে স্বাগত পর্যন্ত জানাতে পারিনি, সে এখন ঘর চাইছে। আমি ধীর শ্বাস নিলাম। তুমি আমাদের জানালেও না, বিয়েতে ডাকলে না। আমি তো অন্তত একবার দেখা করে নিতাম। মা, শুরু করো না। তুমি এমনিতেও এনজয় করতে না, আর দিদিকেও বা কী বা ফারাক পড়ে। এটা ব্যাস ওয়েডিং ছিল, কোনো কনফারেন্স নয়। ওর কথার যে খোঁচা ছিল তা আমার বয়সের সঙ্গে নয়, আমার সম্পর্কের সঙ্গে ধাক্কা খেল। আর তোমার দিদির মেয়েরা পরের সপ্তাহে আসছে, আমি মনে করিয়ে দিলাম। প্রতি বছর জুলাইতে ওরা আসে। ওদের জন্য এই বাড়ি, তো ওরা এবার হোটেলে থেকে নেবে। কবির এমনভাবে বলল যেন কথা হচ্ছে সার্ফবোর্ড পাল্টানোর। দিদি প্রফেসর, স্যালারি ভালো, ও ম্যানেজ করে নেবে। আমি চোখ বন্ধ করলাম। আমার ভেতরে কোথাও অনেক পুরনো ক্লান্তি জেগে উঠল। সেই ক্লান্তি যা প্রতিবার ফ্যামিলির পিস কিপার হওয়ার জন্যে হয়। স্বামীর চলে যাওয়ার পর আমি আরও বেশি অ্যাডজাস্ট করতে শুরু করেছিলাম। কোনো ব্যাপার না, ছাড়ো। এই বাক্যটা আমার ঘরের পার্মানেন্ট গেস্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজ কিছু আলাদা ছিল। হয়তো এই কারণে যে চাহিদাটা শুধু চাবির ছিল না, এটা ছিল আমার ধৈর্যের চাবি, আমার সম্মানের চাবি, আমার স্মৃতির চাবি। কবির, আমি ধীরে বললাম, আমি সানায়াকে দেখিনি পর্যন্ত। তুমি বিয়ে করলে আর তারপর সরাসরি ধর চাইলে। তোমার কি সত্যি এটা নর্মাল মনে হয়? ফোনের ওপাশে একটা লম্বা শ্বাস। মা, তুমি প্রতিটা জিনিসকে ড্রামা বানিয়ে দাও। এটা ব্যাস একটা ঘর। তুমি শহরওয়ালা অ্যাপার্টমেন্টে থেকে যাও কয়েকদিন। ব্যাস ঘর, ও বলল, আর আমার মনে হলো কেউ আমার বাবার লেখা পাতাগুলো ছিঁড়ে ফেলল। কেউ আমার স্বামীর ছবি উল্টে দিল। এটা ব্যাস ঘর ছিল না। এটা সেই জায়গা যেখানে আমার মেয়ে ছোটবেলায় বালিতে দুর্গ বানাত, যেখানে কবির প্রথমবার সমুদ্রে সাঁতার শিখতে শিখেছিল, আর যেখানে আমার স্বামী শেষবার আমার হাত শক্ত করে ধরেছিলেন। আমি গলা আর শক্ত করলাম না, শুধু পরিষ্কার করে বললাম, আমাকে ভাবতে দাও। ভাবার কি আছে? আমি ফ্যামিলি, আমার চাই 1 মাস, সিম্পল। ওর আমি ফ্যামিলি বলাতেও একটা অদ্ভুত অধিকার ছিল, যেন ফ্যামিলি মানে প্রপার্টি। আমি এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করলাম, তুমি ওকে কবে থেকে চেনো, সত্যি বলো। কি ফারাক পড়ে? ও বিরক্ত হল। আমরা ভালোবাসি, ব্যাস। আর মা, প্লিজ কিজ পাঠিয়ে দিও। আমার ভেতরে একটা পুরনো ছবি ভেসে উঠল। কবির 7 বছরের ছিল, কিচেনে দাঁড়িয়ে শেষ চকলেট কেকটা চাইছিল, যেটা আমি ওর বোনের জন্যে বাঁচিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আধা ভাগ করে নাও।
ও প্লেট উল্টে দিয়েছিল। সেদিন ঘরে কেউ মিষ্টি খায়নি। কিছু অভ্যাস বয়সের সাথে বদলায় না, শুধু প্যাকেজিং বদলে যায়। আমি ধীরে বললাম, আমি আজ কিজ পাঠাচ্ছি না। ওর স্বরে বিদ্যুৎ চমকালো। কি মা, এটা আনফেয়ার। আনফেয়ার সেটা ছিল যখন তুমি আমাকে তোমার বিয়েতে জায়গা দাওনি। আমি প্রথমবার সেটাই বললাম যা বছরের পর বছর গলায় আটকে ছিল। আর তারপর তুমি আমাকে শুধু তখন মনে করলে যখন তোমার আমার ঘরের দরকার পড়ল। আর তারপর তুমি আমাকে শুধু তখন মনে করলে যখন তোমার আমার ঘরের দরকার পড়ল। কিছু সেকেন্ড নীরবতা। তারপরও ঠান্ডা হয়ে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো সানায়া খুব এক্সাইটেড। যদি তুমি এটা স্পয়েল করো তো। আমি মাঝপথে থামিয়ে দিলাম। আমি তোমাকে আর তোমার স্ত্রীকে ডিনারে ডাকছি। আগে দেখা করতে হবে, কথা বলতে হবে। টাইম নেই তো কি নেই। আমি শান্ত স্বরে বললাম, কিন্তু ভেতর থেকে আমার বুক ধকপক করছিল। আমি তোমার সাথে নিজে কথা বলবো, এখন নয়। আর আমি কল কেটে দিলাম। ফোন রাখতেই আমার আঙুলগুলো কিছু মুহূর্ত কাঁপল। আমি জানালার কাছে গেলাম। সমুদ্রের ঢেউগুলো আজ কিছু বেশি উত্তাল ছিল, যেন ওরাও বলছে, এখন পিছিয়ে যেও না। আমি আমার পুরনো অ্যাড্রেস বুক বের করলাম। একটা নাম যা আমি বছরের পর বছর মেলাইনি, তেজাস রাও, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমার স্বামীর জামানায় ও একবার আমাদের বাড়ির পেছনে ঘুরতে থাকা জালিয়াতি চক্রকে কোনো ঝামেলা ছাড়াই দূর করে দিয়েছিল। আমি কল লাগালাম। হ্যালো তেজেস, আমি রোশনি মেহরা বলছি। আমি আমার নাম বললাম। আমার তোমার সাহায্য চাই, খুব ডিসক্রিট আর খুব তাড়াতাড়ি। আমি ওকে সংক্ষেপে জানালাম, সিক্রেট বিয়ে, হঠাৎ চাহিদা, অচেনা বউ আর আমার পেটে ওঠা সন্দেহ। ও একটা কথাই বলল, ম্যাডাম আপনি ব্যাস একটা কথা বলুন, নাম আর একটা ফটো। ফটো তো আমার কাছে নেই। আমি তিত সত্যটা বললাম। নাম সানায়া মালহোত্রা। ঠিক আছে, ও বলল, আপনি আজ রাত পর্যন্ত ইনিশিয়াল ইনফো পেয়ে যাবেন। কল রাখতেই আমি দ্বিতীয় নম্বর মেলালাম, আমার লয়ার অ্যাডভোকেট মীনাক্ষী আইয়ার। মীনাক্ষী, আমি কোনো ভূমিকা ছাড়াই বললাম, আমাকে প্রপার্টি প্রোটেকশনের জন্য তক্ষুনি পদক্ষেপ নিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি, ট্রাস্ট, যা যা জরুরি হয়। আর আমি চাই যে কেউ যেন আমার আলিবাগওয়ালা বাড়ি আমার পরে বিক্রি করতে না পারে। ওপার থেকে ওর গলা তেজ হয়ে গেল। এখনও লিগ্যাল মোডে ছিল। ম্যাডাম, যদি ফ্যামিলিতে প্রেশার আর আউটসাইডার ইনভলভমেন্ট থাকে তো আমাদের ফার্স্ট মুভ করতে হবে। কাল সকালে অফিসে চলে আসুন, আমি ড্রাফট তৈরি রাখব। যখন আমি ফোন রাখলাম তো প্রথমবার আমি নিজের মধ্যে সেই অদ্ভুত স্বস্তি অনুভব করলাম, যেন ভয় পিছিয়ে যাচ্ছে আর ক্ল্যারিটি সামনে আসছে। কবির চাবি চাইছিল, কিন্তু ও চাবি পেতে চলেছিল না, ও পেতে চলেছিল সত্য। আর সত্য কখনো কখনো সবথেকে কঠোর গিফট হয়। রাতের খাবার আমি তেমনই বানাতে থাকলাম যেমন রোজ বানাই, কিন্তু মনে গল্প বদলে গিয়েছিল। আর যখন রাত প্রায় 10টার সময় তেজসের মেসেজ এলো, ম্যাডাম একটা শকিং কথা সামনে এসেছে, তখন আমার আঙুলগুলো নিজে থেকেই ঠান্ডা হয়ে গেল। আমি মেসেজ খুললাম। প্রথম লাইন পড়তেই আমার পায়ের নিচ থেকে জমি সরে গেল, কারণ তাতে লেখা ছিল যে সানায়া আমার আলিবাগওয়ালা বাড়িতে কবিরের সাথে দেখা হওয়ার অনেক আগে একটা ইভেন্টে এসেছিল, এবং ও সেখানে শুধু সমুদ্র দেখেনি, ও ঘরটাকে টার্গেটের মতো দেখেছিল। আর সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম এটা হানিমুনের চাহিদা ছিল না, এটা দখলের শুরু ছিল। তেজসের মেসেজ পড়তেই আমার হাত থেকে ফোন প্রায় পিছলে গেল। আমি সঙ্গে সঙ্গে সোফায় বসে পড়লাম, যেন কেউ আমার হাঁটুর নিচ থেকে শক্তি কেড়ে নিয়েছে। সমুদ্রের দিকের জানালাটা খোলা ছিল, হাওয়া নোনা ছিল, কিন্তু আমার হাতের তালু শুকনো আর ঠান্ডা। আমি মেসেজটা আবার পড়লাম। শব্দগুলো ওখানেই ছিল, কিন্তু মানে প্রতিবার আরও ভারী হয়ে উঠছিল। ম্যাডাম, সানায়া আপনার আলিবাগওয়ালা বাড়িতে আগে এসেছিল, আর এটা কোনো ক্যাজুয়াল ভিজিট ছিল না। আমার শ্বাস আটকে গেল। আমি কোনো ফিল্ম দেখছিলাম না, এটা আমার ঘরের সত্যি ছিল। আমি তেজসকে কল করলাম। ও প্রথম রিংয়েই তুলে নিল, যেন ও জানত যে আমি ঘুমাবো না। ম্যাডাম, আমি এখনই সবকিছু ফোনে ডিটেলে বলতে চাই না, ও বলল। তবে এতটুকু বুঝে নিন, এই মেয়েটি আপনার ছেলের আগে এই প্রপার্টির জানকারিতে অনেক এগিয়ে ছিল। কিভাবে? আমার মুখ থেকে শুধু এটাই বেরোলো। কাল সকালে আমি আপনার কাছে আসব। কিছু ফটোজ, কিছু এন্ট্রিজ আর একটা ছোট্ট টাইম লাইন আছে। আপনি মেন্টালি তৈরি থাকুন। কল কাটতেই আমার মনে হলো আমার ঘর হঠাৎ খুব বড় আর খুব একা হয়ে গিয়েছে। আমি জল খেলাম, কিন্তু গলা দিয়ে নিচে নামল না। তারপর নিজের স্বামীর ছবির দিকে তাকালাম। সেই ছবি আমার স্টাডি রুমে আছে। ওনার হাসি, যেন উনি বলছেন, ভয় পেও না, সঠিক পদক্ষেপ নাও। আমি রাতভর শুতে পারলাম না। প্রতিবার চোখ বন্ধ করলেই কবিরের গলা ফিরে আসত, ব্যাস ঘর তো। আর তার পেছনে একটা অজানা মেয়ের মুখ তৈরি হতো, যাকে আমি কখনো দেখিনি, কিন্তু যে আমার ঘরকে টার্গেটের মতো দেখে নিয়েছিল।
সকাল ঠিক ৮টার সময় মীনাক্ষী আইয়ারের অফিসে পৌঁছলাম। মুম্বাইয়ের সকাল সবসময় দ্রুত হয়, হর্ন, রাশ, ছুটান্ত মানুষ, কিন্তু আমার ভেতরের গতি আলাদা ছিল। মীনাক্ষী আমাকে দেখেই দরজা বন্ধ করালো আর সরাসরি কনফারেন্স টেবিলের দিকে ইশারা করল। ম্যাডাম, আপনি সঠিক সময় কল করেছেন, ও বলল। টেবিলের ওপর কিছু ডকুমেন্টস রাখা ছিল, কিন্তু আমার নজর ডকুমেন্টসে নয়, সেই ব্ল্যাঙ্ক জায়গায় ছিল যেখানে সাধারণত পরিবার বসে। আজ সেখানে আমি আর আমার সিদ্ধান্তগুলো ছিল। সবথেকে আগে মীনাক্ষী বলল, আপনার প্রপার্টি প্রোটেকশনের জন্য আমাদের দুটো জিনিস একসাথে করতে হবে। এক, আপনার ওনারশিপ আর কন্ট্রোলকে লিগ্যালি মজবুত বানানো। ২, ফ্যামিলি প্রেশারের জন্য বাউন্ডারি বানানো। ও খুব আয়েশ করে, যেমন রোজকার কথা হয়, প্রাইভেট ফ্যামিলি ট্রাস্টের কনসেপ্ট বোঝালো। কিভাবে ঘরকে ট্রাস্টের নামে করা যেতে পারে, বেনিফিশিয়ারিজ কারা হবেন, আর সেল ট্রান্সফারের ওপর স্ট্রিক্ট ক্লজেস কিভাবে লাগবে। আপনি চাইলে বেনিফিশিয়ারিজ নিজের মেয়ে আর নাতনিদের রাখতে পারেন, ও বলল। আর ট্রাস্ট ডিডে লিখিয়ে দিতে পারি যে এই প্রপার্টি কেবল রেসিডেন্সির জন্য হবে, কমার্শিয়াল ব্যবহার বা বিক্রির জন্য নয়। সাথে একটা কেয়ারটেকার ক্লজ, যদি আপনি চান তো অকিউপেন্সি রুলসও সেট হতে পারে। আমি শুনছিলাম, কিন্তু আমার ভেতরে আর একটা ভয় ছিল। মীনাক্ষী, আমি ধীরে বললাম, কবির আমাকে সাইন করানোর চেষ্টা করবে, পিওএমে বা কোনো পেপার, ও আমার ছেলে। মীনাক্ষীর গলা কঠোর হল না, শুধু স্পষ্ট হল, ম্যাডাম, ছেলে হোক বা যে কেউ, আপনি কোনো প্রেশারে কিছু সাইন করবেন না। আজ থেকে একটা রুল, আপনার কোনো সিগনেচার আমার উপস্থিতি ছাড়া হবে না। আর যদি কেউ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার মতো কথা বলে, তো আমরা আগে থেকেই নিজের ডাক্তার প্যানেল আর লিগ্যাল নোট তৈরি রাখব। কেউ আপনার ক্যাপাসিটির উপর প্রশ্ন তুলে ফ্রড করতে পারবে না। এটা শুনে আমার ভেতরে হালকা রাগও উঠল। আমার বেঁচে থাকতে থাকতে কেউ আমার মস্তিষ্কের ওপর সন্দেহ করবে? কিন্তু আমি নিজেকে সামলালাম। রাগ যদি সঠিক দিশা না পায় তো ভুল করিয়ে দেয়। আমি বললাম, ঠিক আছে, আপনি ড্রাফট তৈরি রাখুন, আমি ট্রাস্ট বানাতে চাই। মীনাক্ষী আর একটা ফাইল বের করল। আর একটা জিনিস, ও বলল, আপনার আলিবাগ বাংলোর জন্য একটা অকিউপেন্সি অ্যাগ্রিমেন্ট বানিয়ে দিই। যদি কেউ থাকতে আসে তো ক্লিয়ারলি লেখা থাকবে কবে, কতদিন, কোন রুমে, আর কি বাউন্ডারি আছে। ফ্যামিলিতেও এটা নর্মাল, বিশেষ করে যখন প্রপার্টি ভ্যালুয়েবল হয়। আমি বুঝে গেলাম, এটা তিতো কিন্তু জরুরি। অফিস থেকে বেরোনোর সময় আমার মনে হল, প্রথমবার আমি ইমোশনালি নয়, স্ট্র্যাটেজিক্যালি চলছি। বাড়ি ফিরতে ফিরতে তেজাসের কল এসে গেল, ম্যাডাম, আমি আপনার বাড়ির বাইরে আছি। আমি পৌঁছলাম তো ও বারান্দায় বসেছিল, পরিষ্কার জামা, শান্ত চোখ, হাতে একটা স্লিম এনভেলপ আর ল্যাপটপ ব্যাগ। ও নমস্তে করল আর সরাসরি কথায় চলে এলো, ম্যাডাম, আগে আমি আপনাকে টাইম লাইন দেখাই। ও ল্যাপটপ খুলল। স্ক্রিনে কিছু ফটোস ছিল কোনো হাই এন্ড কোস্টাল হেরিটেজ প্রপার্টি ইভেন্টের। আমি ইভেন্টটা চিনে ফেললাম। 2 বছর আগে আমারই বাংলোর লনে একটা প্রাইভেট গ্যাদারিং হয়েছিল। আমার স্বামীর এক পুরনো বন্ধু বলেছিল, ব্যাস কিছু গেস্টস, মোস্টলি ফ্যামিলি লাইক। আর আমি হসপিটালিটির জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। সেদিন আমার ঘরে অনেক আনফ্যামিলিয়ার মানুষ এসেছিল, অনেক মানুষ ক্যামেরা নিয়েও ছিল। আমার মনে হয়েছিল নর্মাল সোশ্যাল ইভেন্ট। তেজস জুম করে একটা ফটোর উপর আঙুল রাখল। এই দেখুন, ও বলল। ফটোতে একটা মেয়ে ছিল, হালকা হাসি, কনফিডেন্ট পশ্চার, ডিজাইনার স্কার্ফ আর চোখ যেন ঘরের দেওয়াল নয়, দাম গুনছে। ম্যাডাম, এটাই সানায়া। আমার বুক এক পলকের জন্য থেমে গেল। এটা এটা এখানেই? আমি ফিসফিস করে বললাম। জি, তেজস বলল। আর শুধু আসেনি, ও একটা কর্নারে কোনো ডেভেলপার টাইপ লোকের সাথে কথা বলছিল। আমি সেই লোকটার পরিচয়ও করেছি। নাম এখনই জোরে বলতে চাই না, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেকসে ওর ট্র্যাক রেকর্ড পরিষ্কার নয়। ও পরের ফটো দেখালো। দ্বিতীয় ফটোতে সেই মেয়েটি আমার স্টাডি রুমের বাইরে দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে কেবল স্টাফ যায়। এটা এখানে কিভাবে পৌঁছল? আমার গলা শুকিয়ে গেল। তেজস শান্তভাবে পড়ল, ম্যাডাম, ইভেন্টে সিকিউরিটি ক্যাজুয়াল ছিল। কিছু লোক ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর এই মেয়েটি পারপাসফুলি ভেতরে গিয়েছিল। ও ঘরের ভেতরে অংশগুলো দেখেছিল। কিন্তু এটা কবিরের সাথে কিভাবে জুড়ল? আমি জিজ্ঞেস করলাম। তেজস আরেকটা ট্যাব খুলল। একটা স্ক্রিনশট, ব্লাড নম্বরের ওপরে নাম পরিষ্কার। ম্যাডাম, আমি একটা ওল্ড কনসিয়াজ লগ পেয়েছি। সেই ইভেন্টের পর কিছু মাসে এই মেয়েটি আপনার বাংলোর ব্যাপারে 2 বার ইনকোয়ারি করিয়েছিল। ইজ ইট অ্যাভেলেবল ফর শ্যুটস? ক্যান ইট বি লিজড ফর শর্ট স্টেজ? এই ধরনের প্রশ্ন।
আমার শ্বাস তেজ হয়ে গেল। এটা তো প্ল্যানিং। তেজস মাথা নাড়াল। আর এবার সবথেকে ইম্পর্ট্যান্ট, ও বলল, কবির আর সানায়ার কন্ট্যাক্ট টাইমলাইন। ও কিছু ডেটস আর লোকেশনস দেখালো। মুম্বাইয়ের একটা আপস্কেল ক্যাফে, তারপর একটা চ্যারিটি গালা, তারপর একটা কোস্টাল ক্লিন আপ ইভেন্ট যা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়। ম্যাডাম, এরা দুজনে অফিসিয়ালি 2-2.5 মাস আগে দেখা করেছে, তেজস বলল। কিন্তু সানায়া আপনার প্রপার্টিতে 2 বছর আগে এসেছিল। মানে কবির ওকে আগে চিনত না, কিন্তু সানায়া আপনার ঘরকে আগে চিনত। আমার ভেতরে একটা ঠান্ডা শিহরণ দৌড়ে গেল। তাহলে ও কবিরকে বেছে নিয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তেজস শব্দগুলো খুব কেয়ারফুলি বাঁচল। ম্যাডাম, প্যাটার্ন থেকে এটাই মনে হয়। ও কবির পর্যন্ত পৌঁছেছে কারণ কবির আপনার প্রপার্টির সাকসেসর হতে পারে। আর কবিরের নেচার অ্যাম্বিশাস। ও ইজি ভ্যালিডেশন আর গ্ল্যামার পছন্দ করে। আমার রাগ আর দুঃখের একসাথে বিস্ফোরণ হতে চলেছিল, কিন্তু আমি কাঁদলাম না। আমি নিজেকে এটা হতে দিলাম না যে আমি ভেঙে পড়ি, কারণ আমাকে ক্লিয়ার থাকতে ছিল। আমি তেজাসকে জিজ্ঞেস করলাম, কি প্রুভ এনাফ? আমি কি কোর্টে লিগালি? তেজাস বলল, ম্যাডাম, ফটো আর টাইমলাইন সার্কামস্ট্যান্সিয়াল, কিন্তু স্ট্রং। আর আমি আরেকটা জিনিস খুঁজছি, ফাইন্যান্সিয়াল ট্রেল। যদি ডেভেলপার অ্যাঙ্গেল প্রুভ হয়ে যায় তো এটা শুধু ফ্যামিলি ড্রামা থাকবে না। ও উঠল, আপনি বাস একটা কাজ করুন, কবিরকে ডিনারে ডাকুন, আর যদি সানায়া আসে তো আপনি কাম থাকুন, আমি ডিস্টেন্সে থাকব। তুমি চাও আমি ওকে আমার ঘরে আসতে দিই? আমি ভয় আর রাগের মাঝখানে জিজ্ঞেস করলাম। তেজাস ধীরে বলল, ম্যাডাম, কখনো কখনো সত্যি ধরার জন্য জাল নয়, একটা দরজা খুলতে হয়। কিন্তু আপনি লিগালি তৈরি থাকুন, মীনাক্ষীর সাথে প্ল্যান লক করে নিন। ও চলে গেল, আর বারান্দা আবার খালি হয়ে গেল। কিন্তু এখন আমার কাছে খালি নেই, এখন আমার কাছে ক্ল্যারিটি ছিল। আমি সেই সময় কবিরকে মেসেজ করলাম, আজ সন্ধ্যে 7টার সময় ডিনার, তোমাকে আর তোমার স্ত্রীকে আসতে হবে। আমি প্রথমবার দেখা করতে চাই কোনো ড্রামা ছাড়া। জবাব 2 মিনিটে এলো, ওকে, বাট প্লিজ বি নাইস। বি নাইস? জানো আমার হাতে কোনো চাবুক ছিল? আমি ফোন রেখে দিলাম আর কিচেনে চলে গেলাম। আমি নিজেকে বিজি রাখলাম, কারণ খালি বসলে পুরনো মেমোরিজ আমাকে খেয়ে ফেলত। সন্ধ্যের জন্য আমি সিম্পল কিন্তু ক্লাসি ডিনার বানালাম। ঘরের খাবার, যা ইন্ডিয়ান ফ্যামিলিতে সবথেকে বড় সিগন্যাল হয়, তোমার জন্য জায়গা আছে, কিন্তু নিয়ম আমার। 7টার 10 মিনিট পরে গেটে গাড়ির আওয়াজ এলো। আমি জানালা দিয়ে দেখলাম কবির ড্রাইভ করছিল, আর প্যাসেঞ্জার সিটে সেই মুখ, সেই চোখ, সানায়া। কিন্তু রিয়েল লাইফে ওর হাসি ফটোর থেকেও বেশি ট্রেন্ড ছিল। ও গাড়ি থেকে নামল তো এমনভাবে যেন কোনো রেড কার্পেটে নামল, কিন্তু ও আমার হাত জোর করে নমস্তে করল। পারফেক্ট অ্যাঙ্গেল, পারফেক্ট টাইমিং। মাম্মিজি, ও বলল, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগল। কবির আপনার ব্যাপারে অনেক বলেছে। ওর গলায় মিষ্টতা ছিল, কিন্তু আমার শিরদরা ওটা সুগারের মতো নয়, সিরাপের মতো অনুভব করল, ভারী, চটচটে। আমি স্মাইল করলাম, এসো। আমি বললাম, ঘরে স্বাগত। কিন্তু ভেতরে আমি নিজেকে বললাম, ঘরে স্বাগত আছে, দখলের নয়। আমরা ডাইনিং টেবিলে বসলাম। কবির নর্মাল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর পা বারবার নড়ছিল, যেন ও কোনো ডেডলাইনে আছে। সানায়া আরাম করে বসল, আর প্রথম মিনিটেই ও কনভারসেশন কন্ট্রোল করার চেষ্টা করল। মাম্মিজি, আপনার হাউস ভাইবস খুব পিসফুল, ও বলল। অ্যাকচুয়ালি আমি চাইছি যে আমরা হানিমুন এখানেই করি, কারণ কবিরেরও প্রাইভেসি চাই, আর হোটেলসে আপনি জানেনই। ও হাত হাওয়ায় ঘোরালো, যেন পাপারাজ্জি এক্ষুনি গেটে দাঁড়িয়ে আছে। আমি জলের চুমুক নিলাম। প্রাইভেসি চাই তো টাইমিং ডিসকাস করব। আমি শান্তভাবে বললাম, প্রথমে তোমরা দুজনে বিয়ের কথা বলো, এত তাড়াতাড়ি আর ফ্যামিলিকে। কবির তক্ষণই কথা থামিয়ে দিল। মা, প্লিজ, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। আমি তোমার মা, আমি বললাম। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন নয়, ব্যবহার নিয়ে। সানায়া নিজের সুর আরও নরম করল। মাম্মিজি, এতে কবিরের কোনো ভুল নেই, ও বলল। আসলে আমি একটু লাজুক ছিলাম, আর আমার দিক থেকেও কিছু জটিলতা। ও বাক্যটা অসম্পূর্ণ রাখল, যাতে কৌতূহল তৈরি হয়। তারপরও স্বাভাবিকভাবে বলল, এমনিতে প্রপার্টির কাগজগুলো আপনার কাছেই আছে তো? আপনার নিশ্চয়ই খুব গোছানো সিস্টেম আছে। এই লাইনটাও এমনভাবে বলল যেন আবহাওয়া নিয়ে জিজ্ঞেস করছিল। কিন্তু আমার ভেতরে বিপদ ঘণ্টা বেজে উঠল। আমি হাসি বজায় রাখলাম। হ্যাঁ, গোছানো আছে, আমি বললাম। আর ডকুমেন্টস খুব সেফ আছে, চিন্তা করো না। কবির মাঝখানে বলল, মা, চাবি দিয়ে দাও না, আমরা মাত্র 1 মাস থাকব, প্রমিস, আমরা দেখাশোনা করব। আমি কাঁটা চামচ নিচে রাখলাম। কবির, এখানে থাকার নিয়ম থাকবে, আমি বললাম। আর 1 মাস এখনই ঠিক হবে না, তোমার দিদির মেয়েরা আসছে। সানায়া তক্ষুনি করুণ মুখ করল। ওহ, পুয়া কিডস, ও বলল। কিন্তু আমরা তো নবদম্পতি, আমাদেরও তো জীবন আছে। তারপরও কবিরের হাতের ওপর হাত রাখল। নরম আধিপত্য। মামিজি, আমরা ফ্যামিলি, বাড়ি তো ফ্যামিলিরই হয়। ও ঠিক সেই শব্দগুলোই বলছিল যা কবির কাল বলেছিল, যেন স্ক্রিপ্ট রিহার্সাল করে এসছে। আমি নিজের মনে মীনাক্ষীর গলা শুনতে পেলাম, বাউন্ডারি ম্যাডাম। আমি ধীরে বললাম,
ফ্যামিলি মানে এন্টাইটেলমেন্ট নয়। এক মুহূর্তের জন্য ওর চোখ দুটো কেবল এক মুহূর্তের জন্য কঠোর হল, তারপর হাসি ফিরে এলো। অবশ্যই মাম্মিজি, ও বলল, আপনি ঠিকই বলছেন। ডিনার এগোলো, কিন্তু প্রতিটা বাক্যে লুকিয়ে থাকা উদ্দেশ্য ছিল। সানায়া বারবার বাড়ির খুঁটিনাটি জিজ্ঞেস করছিল। তৃতীয় ঘরটা কে ব্যবহার করে? স্টাফ কোয়ার্টার কোথায়? আপনার কাছে কোনো কেয়ারটেকার আছে? প্রপার্টি ট্যাক্স কে দেয়? কবির মাঝে মাঝে ফোন চেক করছিল, যেন কারোর কাছ থেকে ইনস্ট্রাকশন আসছে। আর তারপর ডেজার্টের পর সানায়া সবথেকে বড় চালটা চালল। ও হ্যান্ডব্যাগ থেকে একটা খাম বের করল আর খুব মিষ্টি করে আমার দিকে বাড়িয়ে দিল। মাম্মিজি, ও বলল, এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট সৌজন্য। বিয়ের পর ফ্যামিলির জন্য কিছু আচার অনুষ্ঠান, আপনি তো জানেনই। আমি খামটা নিলাম। ওতে কোনো নাম ছিল না, শুধু সাদা। কি এটা? আমি জিজ্ঞেস করলাম। কবির তাড়াতাড়ি বলল, ব্যাস একটা চিঠি মা, সানায়া লিখেছে। আমি খামটা খুললাম। ভেতরে চিঠি ছিল না, একটা প্রিন্টেড শিট ছিল, যার ওপরে লেখা ছিল অথরাইজেশন ফর লোকাল রিপ্রেজেন্টেশন। নিচে কিছু লাইন আর শেষে সই করার জায়গা। আমার মাথা তক্ষুনি বুঝে গেল, এটা POA বা পাওয়ার অফ অ্যাটর্নি জাতীয় কিছু। নাম হয়তো আলাদা। আমি শান্ত থাকলাম। কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। সানায়া সারল্যের মুখোশ পড়ল। মাম্মিজি, ব্যাস যদি আমাদের ইলেকট্রিসিটি, কেয়ারটেকার বা ছোটখাটো জিনিসের জন্য আপনার পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতে হয়, আপনি তো ব্যস্ত থাকেন, আর এই বয়সে আপনাকে বিরক্ত করব না। ও বয়স শব্দটাকে এমনভাবে বলল যেন ও খুব যত্নশীল, কিন্তু আসলে ওটা আমার ক্ষমতার ওপর বলা বাক্য ছিল। কবির সঙ্গ দিল, হ্যাঁ মা, ব্যাস সুবিধার জন্য। আমার রাগ গরম হতে লাগল, কিন্তু আমি সেটা বাইরে আসতে দিলাম না। আমি কাগজটা ভাঁজ করলাম আর টেবিলের ওপর রেখে দিলাম। আমি কোনো কাগজে এখনও সই করব না, আমি বললাম, আর ভবিষ্যতেও আমার লয়ার ছাড়া নয়। কবির চমকে গেল, লয়ার? মা, তুমি আমাদের ক্রিমিনাল ভাবছ? আমি ওর চোখের দিকে তাকালাম। আমি নিজের ঘরকে নিরাপদ ভাবছি, আমি বললাম। সানায়া এতক্ষণই ভিকটিম হওয়ার অভিনয় করল। মাম্মিজি, আপনি আমাদের উপর বিশ্বাস করেন না? ও চোখ দুটো ছলছলে করল, কিন্তু চোখে জল ছিল না, শুধু একটা জেল্লা, ঠিক যেমনটা ক্যামেরার সামনে হয়। আমি খুব ধীরে বললাম, বিশ্বাস অর্জন করতে হয়। সেই মুহূর্তে ঘরের হাওয়া বদলে গেল। কবিরের মুখে বিরক্তি এলো। সানায়া নিজের হাসি থামিয়ে একটা লম্বা শ্বাস নিল। ও প্রথমবার আবেগগতভাবে নিয়ন্ত্রণ হারাল। ফাইন, ও বলল, যদি আপনি এতই অস্বস্তিতে থাকেন তো আমরা হোটেলে চলে যাচ্ছি। কিন্তু কবির, তুমি দেখে নাও তোমার মা তোমাকে কতটা সম্মান করে। এই বাক্যটাও আমাকে নয়, কবিরকে মারল। আর কবির, আমার ছেলে, সেটাই করছিল যা ছোটবেলায় করত। যার কাছে ইমোশনাল ম্যাচুরিটি থাকে না, সে দোষারোপের সবথেকে সহজ রাস্তা বেছে নেয়। ও আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার সবসময় কন্ট্রোল চাই, তুমি কাউকে খুশি দেখতে পারো না। আমি ভেতর থেকে নিজেকে সামলে নিলাম। এটা সেই লাইন ছিল যা আমাকে ভেঙে দিতে পারত, কিন্তু আমি নিজেকে মনে করালাম, আজ আমি ভাঙব না। আমি বললাম, আমি তোমাকে খুশি দেখতে চাই, কিন্তু আমি তোমাকে ব্যবহৃত হতে দেখতে পারি না। সানায়া একটা ঠান্ডা হাসি চাপল। ব্যবহৃত? ও বলল, আপনার মনে হয় কবির ব্যবহৃত হচ্ছে? কবির স্মার্ট মাম্মিজি, ও নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তারপর ও উঠতে উঠতে বলল, চলো কবির। কবিরও উঠল। ও যেতে যেতে বলল, চাবি পাঠিয়ে দিও, আমি কাল ড্রাইভার পাঠিয়ে দেব। আর দুজনে বাইরে বেরিয়ে গেল। গেট বন্ধ হল, গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল, আর আমার ঘরে নিস্তব্ধতা ফিরে এলো। কিন্তু এইবারের নিস্তব্ধতা ক্ষমতাহীন ছিল না, এই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের। আমি তক্ষুনি মীনাক্ষীকে ভয়েস নোট পাঠালাম। ওরা PO-এর মতো কাগজ এনেছিল, আমি সই করিনি। মীনাক্ষীর রিপ্লাই তক্ষুনি এলো, গুড, কাল ট্রাস্ট ডিড ফাইনাল করছি, আর একটা লিগাল নোটিস ড্রাফট করব, নো আনঅথরাইজড অকুপেন্সি। আমি ফোন রাখলাম আর স্টাডি রুমে গেলাম। সেফের সামনে দাঁড়ালাম। আমার প্রথমবার ভয় লাগল, যদি ওরা সেফ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। আমি সেফের কোড বদলে দিলাম আর ডকুমেন্টসের কপিগুলো আলাদা জায়গায় রেখে দিলাম। তারপর আমি ব্যালকনিতে গেলাম। সমুদ্রের হাওয়া এখনও ওখানেই ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল, কবির এতটা অন্ধ কিভাবে হয়ে গেল? ও কি সত্যি দেখতে পাচ্ছে না, নাকি ও দেখতে চাইছে না? তখনই আমার ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। আমি ধরলাম। ওপাশে একটা লোকের গলা ছিল, মিষ্টি, প্রফেশনাল। ম্যাডাম রোশনি মেহরা? হ্যাঁ, আমি কোস্টাল রিডেভেলপমেন্ট কনসালটেন্ট বলছি। আপনার সাথে ব্যাস একটা ছোট প্রপোজাল ডিসকাস করতে চেয়েছিলাম। আপনার আলিবাগ প্রপার্টির ভ্যালুয়েশন আর পোটেনশিয়াল। আমার রক্ত হিম হয়ে গেল। এই কলটা র্যান্ডাম ছিল না, এটা ডিনারের ঠিক পরেই এলো। মানে সানায়ার নেটওয়ার্ক অলরেডি কাজ করছিল। আমি ধীরে বললাম, আপনি আমার নম্বর কোথায় পেলেন? ও হাসল। ম্যাডাম, কমন সার্কেলস, আপনি বোঝেনি।
আপনার ছেলের সাথেও কথা হয়েছে। এবার আমার বুক জোরে ধকধক করতে লাগল। আপনার ভুল ধারণা হয়েছে, আমি বললাম। আমার প্রপার্টির ওপরে কোনো প্রপোজাল নেই। ও গলার স্বর বদলাল, হালকা হুমকির মতো। ম্যাডাম, আমি ব্যাস ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি। মার্কেট ফাস্ট, সিদ্ধান্ত জলদি নিতে হয়। আমি কল কেটে দিলাম, আর সেই মুহূর্তেই দরজায় বেল বাজল। এত রাতে? আমি পিপহোল দিয়ে দেখলাম একজন কুরিয়ার বয়, হাতে একটা সিল করা প্যাকেজ। আমি দরজার চেইন লাগিয়ে খুললাম। ও প্যাকেজটা আমাকে দিল, কোনো রিসিপ্ট নেই, ব্যাস বলল, ম্যাডাম আর্জেন্ট। আমি ভেতরে এলাম, প্যাকেজটা টেবিলে রাখলাম, আর কিছু সেকেন্ড ওটার দিকে তাকিয়ে থাকলাম। ওতে প্রেরকের নাম ছিল না, ব্যাস একটা লাইন, ফর ইয়োর আইজ অনলি। আমার হাত কাঁপতে লাগল, কিন্তু আমি প্যাকেজটা খুললাম। ভেতরে একটা স্লিম ফাইল ছিল, সবুজ রঙের, একদম সেই শেড যা আমি কখনো নিজের ঘরে রাখিনি। আর ফাইলের উপর একটা ছোট্ট চিরকুট, যদি আপনি সত্যিটা জানতে চান তো এটা একা পড়বেন, আর কাউকে বিশ্বাস করবেন না, রক্তের সম্পর্ক কেউ নয়। আমার শ্বাস আটকে গেল। সবুজ ফাইলের ভেতরে কি ছিল আমি জানতাম না, কিন্তু আমি এটা বুঝে গিয়েছিলাম যে খেলা এখন আর শুধু ফ্যামিলির ভেতরে নেই, এটা বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি ফাইলটা তুললাম, স্টাডি রুমের দিকে এগোলাম, আর দরজা ভেতর থেকে লক করে দিলাম। যেই আমি প্রথম পাতা উল্টালাম, আমার চোখ বড় হয়ে গেল, কারণ ওতে কবিরের হাতের লেখার মতো কিছু লাইন ছিল, আর নিচে অন্য কারো সই, যা আমি চিনতাম। আমার সাবির সেই পুরনো বন্ধুর, যে 2 বছর আগে ইভেন্ট রেখেছিল। আর সেই মুহূর্তেই আমার উপলব্ধি হল, কবির আর সানায়ার আগে এই বাড়ির চারপাশে কোনো তৃতীয় ব্যক্তিও জাল বুনতে শুরু করে দিয়েছিল। আর সেই তৃতীয় ব্যক্তি আমার খুব কাছের ছিল। আমি স্টাডি রুমের দরজা ভেতর থেকে লক করলাম, আর সবুজ ফাইলটাকে টেবিলের ওপর এমনভাবে রাখলাম যেন ওটা কোনো জ্যান্ত জিনিস, যা কামড়াতেও পারে, আবার বাঁচাতেও পারে। ঘরে হালকা হলুদ আলো ছিল, আর বাইরে সমুদ্রের হাওয়া এখনও চলছিল, কিন্তু আমার জন্য হাওয়া থেমে গিয়েছিল। আমি প্রথম পাতা আবার পড়লাম। উপরে একটা টাইপ করা চুক্তি ছিল, এমন চুক্তি যা দেখতে লিগ্যাল মনে হয়, কিন্তু আসলে ফাঁদ হয়। লোকাল কেয়ারটেকার অ্যারেঞ্জমেন্ট, টেম্পোরারি রিপ্রেজেন্টেশন, প্রপার্টি আপকিপ, এই সমস্ত শব্দ খুব সভ্য ছিল, কিন্তু নিচে যে লাইনটা ছিল তা আমার শ্বাস কেড়ে নিল। ওনার্স কনসেন্ট উইল বি অবটেইনড থ্রু ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ। আর ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভের আগে কবিরের নাম লেখা ছিল না, ওখানে লেখা ছিল অথরাইজড ফ্যামিলি ফ্যাসিলিটেটর আর কে। আর কে? আমার মাথায় একটাই মুখ ফেসে উঠল, রাজেশ খান্না নয়, রাজীব কল। আমার সেই পুরনো বন্ধু, যে 2 বছর আগে আমাদের লনে সেই ইভেন্ট করিয়েছিল। সেই যে সবসময় আমার স্বামীকে ভাই বলতো, আর স্বামীর চলে যাওয়ার পর আমাকে বোন বলে সাহারা দেওয়ার কথা বলছিল। সেই যে নিজের ভালো মানুষের চাদরে নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছিল। আর নিচে একটা সই ছিল রাজীব কলের, সাথে উইটনেস হিসাবে আর একটা সই, একটা নাম যা তেজস রাতে বলতে বারণ করেছিল, একজন কোস্টাল রিডেভেলপমেন্ট কনসালটেন্ট। আমার হাত কাঁপছিল, কিন্তু এইবার ভয়ের থেকে বেশি রাগে। এত বছর আমাদের বাড়ির রুটি খেয়েছে, আমাদের দুঃখে পাশে বসেছে, আমাদের সিদ্ধান্তে মতামত দিয়েছে, আর পেছন থেকে বাড়ির জমি মেপে গিয়েছে। আমার এক মুহূর্তের জন্য কান্না পেল, কিন্তু আমি কান্নাকে আটকে দিলাম। চোখের জল যদি এখন বেরোয় তো চিন্তাভাবনা ঝাপসা হয়ে যাবে, আর আমার ঝাপসা কিছু চাই না, আমার পরিষ্কার রাস্তা চাই। আমি তক্ষুনি মীনাক্ষীকে কল করলাম। রাতের সময় ছিল, কিন্তু ও ধরল, যেন ও জানত যে কোনো নতুন মোড় আসতে চলেছে। ম্যাডাম মীনাক্ষী, আমার গলা নিচু ছিল, কিন্তু ওর ভেতরে আগুন ছিল। আমার কাছে একটা ফাইল এসেছে, ওতে রাজীব কলের নাম আছে, আর একজন রিডেভেলপমেন্ট কনসালটেন্টের সই। এই লোকগুলো কেয়ারটেকার অ্যারেঞ্জমেন্টের আড়ালে কনসেন্ট নেওয়ার কথা বলছে, ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। মীনাক্ষী একদম অ্যালার্ট হয়ে গেল। আপনি ঠিক করেছেন যে তক্ষুনি কল করেছেন। আপনি এখনই ফাইলের ফটো আমাকে পাঠান, আর শুনুন, আজ থেকে আপনার বাংলো নোটিস পাসের লিগ্যাল কাভারে যাবে। কাল সকালে আমরা 2টো কাজ করব। 1, প্রিভেন্টিভ লিগ্যাল নোটিস রাজীব, কনসালটেন্ট আর যে কোনো আননোন এন্টিটিকে। 2, লোকাল পুলিশ স্টেশনে একটা জেনারেল ডায়েরি এন্ট্রি যে আপনার নামে কোনো মিসরিপ্রেজেন্টেশন হতে পারে। আমি বললাম, আর কবির? মীনাক্ষী খুব সরাসরি বলল, ম্যাডাম, কবির ভিকটিমও হতে পারে, কোল্যাবোরেটরও। আমাদের ইমোশন দিয়ে নয়, এভিডেন্স দিয়ে চলতে হবে। আমি ফোন রাখলাম আর তেজসকে মেসেজ করলাম, ফাইল রিসিভড, আর কে মানে রাজীব কল, নিড ফুল ব্যাকগ্রাউন্ড টুনাইট,
আমি সবুজ ফাইলের দ্বিতীয় পাতা উল্টালাম। ওতে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্টআউট ছিল। কিছু নম্বর মাস্ক করা ছিল, কিন্তু কন্ট্যাক্ট পরিষ্কার। কবির সফট আছে, একটা মেসেজে লেখা ছিল, ওর মা রেজিট, মাকে প্রেশার দিয়ে বেন্ড করব, যদি সই না করে তো রেপুটেশন হিট করব, মেন্টালি আনস্টেবল ন্যারেটিভ। আমার বুক যেন কেউ মুঠো করে ধরল। এটা শুধু প্রপার্টি ছিল না, এটা আমার পরিচয় ছিল। আমার বয়সকে হাতিয়ার বানিয়ে আমাকেই দুর্বল দেখানোর প্রস্তুতি ছিল। এরই মধ্যে গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ এলো। আমি চমকে গেলাম। এত রাতে? আমি পর্দার মাঝখান থেকে দেখলাম, বাইরে অন্ধকারে হেডলাইটস বন্ধ হলো আর কেউ গেটের লক নাড়াল, যেন কারো ভেতরে আসার খুব তাড়া আছে। আমার বুক কেঁপে উঠল। আমি তক্ষুনি লিভিং রুমের লাইট বন্ধ করলাম আর সিকিউরিটি অ্যাপ থেকে সিসিটিভি ফিড খুললাম। কিন্তু স্ক্রিনে সব ঝাপসা ছিল, কেউ ক্যামেরা অ্যাঙ্গেল ডিস্টার্ব করে দিয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। দরজায় ধীর শব্দ হলো, তারপর একটা গলা, রোশনি, আমি রাজীব। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ও আমার নাম এমনভাবে নিল যেন ও বাড়ির সদস্য। আমি দরজা খুললাম না। আমি ইন্টারকম থেকে বললাম, এত রাতে কি ব্যাপার? বোন, ও সেই পুরনো শব্দ ব্যবহার করল। ব্যাস 2 মিনিট। আমি জানতে পারলাম তুমি খুব চিন্তায় আছো। কবির বলল, আর আমি চাই যে সব ঠিক হয়ে যাক। কবির বলল, কি, ও কি নিজে গেম শুরু করে দিয়েছিল? আমি ধীরে বললাম, কাল কথা বলবো, এখন নয়। রাজীবের গলায় মিষ্টতা কমল। কাল দেরি হয়ে যাবে, কিছু পেপার্স বাস ফর্ম্যালিটিজ আছে, তুমি সই করে দাও, যাতে কবির আর ওর স্থির শান্তিতে থাকতে পারে। লোকে কথা বলছে যে তুমি নিজের ছেলেকে ঘর থেকে বের করে দিচ্ছ। ও সেই বিষ নিয়ে এলো যা ইন্ডিয়ান ঘরগুলোতে সবথেকে তাড়াতাড়ি ছড়ায়। লোকে কি বলবে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমার ঘরের সিদ্ধান্ত আমি নেব। গুড নাইট রাজীব। আর আমি ইন্টারকম বন্ধ করে দিলাম। কিছু সেকেন্ড নীরবতাতে আবারও জোরে নক করল। রোশনি, তুমি জেদ করছো, তুমি একা, তুমি বুঝতে পারছো না যে তুমি কি হারিয়ে ফেলবে। ওর শব্দে এখন হুমকি ছিল, মোলায়েম হুমকি, কিন্তু হুমকি। আমি ফোন তুললাম, লোকাল সিকিউরিটি এজেন্সিকে কল করলাম, আর সাথে সাথেই মীনাক্ষীর কথা মতো একটা কুইক মেসেজ লোকাল পুলিশ স্টেশনের পরিচিত অফিসারকে ফরওয়ার্ড করলাম। আমার হাজব্যান্ডের সময় থেকে একটা কন্ট্যাক্ট ছিল। আমি ডিটেইল লিখলাম না, শুধু এতটুকু, আনওয়ান্টেড ভিজিট, প্রেশারিং ফর সিগনেচার্স অ্যাট নাইট, নিড পেট্রো। আমি পিপ হোল দিয়ে দেখলাম রাজীব একা ছিল না, ওর সাথে আরেকজন লোক ছিল, ক্যাপ আর মাস্ক পরা। আমার বুক কেঁপে উঠল। এই ব্যাপারটা এখন আর কনভারসেশন ছিল না, এটা ইন্ট্রুশন ছিল। তারপর হঠাৎ গেটের বাইরে থেকে গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো, আর দুজনেই সরে গেল, যেন ওরা জানতে পেরে গিয়েছিল যে সাহায্য আসছে। কিছু মিনিট পর সিকিউরিটি পেট্রোলের জিপ গেল। রাজীবের গাড়ি দূরে চলে গিয়েছিল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। হাত কাঁপছিল, কিন্তু মাথা পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার আমি বুঝে গিয়েছিলাম যে এই লোকগুলো আমার নাকে সম্মান দেবে না, এদের নায়ের সাথে আইন চাইছিল। সকাল হতেই মীনাক্ষী আমার বাড়িতে চলে এলো। ওর সাথে একজন লোকাল নোটারি আর একজন অ্যাসোসিয়েট ছিল। তেজাসও এলো। এইবার ওর মুখে রাতের ঘুমের অভাব ছিল না, ওর চোখে কাজের তীব্র আলো ছিল। মীনাক্ষী এসেই বলল, ম্যাডাম, আজ আমরা অফেন্স নয়, ডিফেন্স মজবুত করব, তারপর অফেন্স। কমেন্টে নিজের শহরের নাম লিখে দিন, যাতে আমি জানতে পারি আমার গলা কতদূর পর্যন্ত পৌঁছেছে। আর যদি এই গল্প আপনাকে বাউন্ডারিজ, প্রপার্টি সেফটি বা ফ্যামিলি প্রেশার নিয়ে একটাও নতুন চিন্তা দিয়ে থাকে, তবে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী গল্পে আমি আপনাদের জানাবো যে কিভাবে একটা মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকা প্ল্যান শুধু ঘর নয়, পুরো পরিবারের পরিচয়। প্রথম পদক্ষেপ, ট্রাস্ট ডিড ফাইনাল। বেনিফিশিয়ারিজ আমার মেয়ে আর আমার 2 নাতনি। ক্লজ, প্রপার্টি সেল স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, কমার্শিয়াল ব্যবহার প্রহিবিটেড, নিষিদ্ধ। অকুপেন্সি রুল স্ট্রিক্ট, আর যে কোনো থার্ড পার্টি ফ্যাসিলিটেশনের ওপর ব্যান। দ্বিতীয় পদক্ষেপ, লিগ্যাল নোটিস। রাজীব, কনসালটেন্ট আর আননোন অ্যাসোসিয়েটসের নামে নোটিস তৈরি হল। তৃতীয় পদক্ষেপ, পুলিশ ডায়েরি এন্ট্রি প্লাস প্রিভেন্টিভ কমপ্লেন্ট। চতুর্থ পদক্ষেপ, গেট অ্যাক্সেস আর সিসিটিভি রিওয়ায়ারিং আর প্রাইভেট সিকিউরিটি। এই সব করতে করতে আমি একটাই কথা ভাবছিলাম, কবিরকে সত্যিটা কিভাবে দেখাবো, কারণ ও যদি এখনও সায়ানার হানিমুনি দেখে চলে, তবে এই জাল ওকেও গিলে ফেলবে। দুপুরে কবিরের কল এলো। ওর স্বরে রাগ ছিল। মা, রাজীব আঙ্কেল বললেন তুমি ওনাকে গেটে ইনসাল্ট করেছ, উনি তোমার ভালোর জন্যই এসেছিলেন। আমি ফোনটাকে কান থেকে সরিয়ে 1 সেকেন্ড শ্বাস নিলাম। কবির, আমি শান্ত স্বরে বললাম, রাজীব রাতে আমার বাড়িতে চাপ দিতে এসেছিল। ও চেয়েছিল আমি পেপার সই করি, তুমি জানতে। একটা পজ, তারপরও বাঁচার চেষ্টা করল। কোন পেপার্স? ও তো ব্যাস কেয়ারটেকার অ্যারেঞ্জমেন্ট। কবির, আমি ওকে থামিয়ে দিলাম না, ব্যাস ধরলাম। তোমার আর কে নামে কোনো ডকুমেন্টের কথা মনে আছে? ওর শ্বাসে হালকা ধাক্কা লাগল। এটা তুমি কি বলছো?
আমি বললাম আজ সন্ধে 6টার সময় এসো, একা, সায়নায়াকে ছাড়া। যদি তুমি আসতে চাও তবে ছেলের মতো এসো, স্বামীর মতো নয়। ও ক্ষেপে গেল। এটা কি ননসেন্স? আমি সেই বাক্যটাই বললাম যা আমি নিজের জন্য ঠিক করেছিলাম। ইমোশন নয়, এভিডেন্স। এসো, তোমাকে সব দেখাবো। সন্ধে 6টার সময় কবির এলো একা। প্রথমবার ওর মুখে সেই কনফিডেন্স ছিল না যা কাল ছিল। ওর চুল উস্কো খুস্কো ছিল আর চোখের নিচে হালকা ক্লান্তি। ও বসতেই বলল, মা তুমি আমাকে শেম করছো, সায়নায় হার্ট হয়েছে। আমি ওর সামনে টেবিলের ওপর 3টে জিনিস রাখলাম, সবুজ ফাইল, তেজসের ফটো আর মীনাক্ষীর লিগ্যাল ড্রাফট। আগে এটা দেখ, আমি বললাম। কবির সবুজ ফাইলটা খুলল। একটা একটা পাতা পড়তে পড়তে ওর মুখ বদলাতে থাকল। যখন ও হোয়াটসঅ্যাপ প্রিন্ট আউট দেখল, মেন্টালি আনস্টেবল ন্যারেটিভ, তখন ওর হাত থেমে গেল। এটা ফেক, ও ধীরে বলল, যেন নিজেকে বাঁচাচ্ছে। তেজস শান্তভাবে বলল, কবির, আমি ইনভেস্টিগেটর, এই প্যাটার্ন র্যান্ডাম নয়। আর এই ফটো দেখো, তোমার স্ত্রী তোমার মায়ের বাড়িতে তোমার সাথে দেখা হওয়ার অনেক আগে এসেছিল। কবির ফটোটা দেখল, ওর চোখ বড় হয়ে গেল। এটা ইভেন্ট, ও ফিসফিস সরে বলল। আমি বললাম, হ্যাঁ, ওই ইভেন্টেই ও স্টাডি রুমের কাছেও গিয়েছিল। আর ওই ইভেন্টের হোস্ট রাজীব আজ আর কে হয়ে পেপারসে আছে। কবির মাথা ঝাঁকালো, না, রাজীব আঙ্কেল এমনটা করতে পারেন না। আমি ওর হাতের উপর নিজের হাত রাখলাম। আমার স্পর্শ কঠোর ছিল না, ব্যাস সত্যি ছিল। কবির, আমি তোমাকে দোষী ভেবে বসে নেই, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু যদি তুমি সত্যি না দেখো, তবে তুমি নিজেকেও হারিয়ে ফেলবে। ওর চোখ প্রথমবার ছলছল করে উঠল। জেল্লা নয়, আসল জল। মা, আমি ব্যাস চেয়েছিলাম যে আমার লাইফ গ্ল্যামারাস হয়ে যাক। সানায়া বলেছিল যে ও আমাকে আপগ্রেড করবে, আমরা পাওয়ার কাপল হব। আমি ধীরে বললাম, পাওয়ার কাপল নয়, পাপিট কাপল। ও চমকে উঠল। আমি সবুজ ফাইলের শেষ পাতাটা বের করলাম। এখানে দেখ, আমি বললাম, এই কনসেন্ট লাইন, এটা তোমাকে নয়, আমাকে ব্যান্ড করার জন্য। আর যখন আমি সই করে দিতাম, তখন তুমি ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ হয়ে ওদের হাতের প্যান হয়ে যেতে। কবিরের শ্বাস ভেঙে গেল। আমি এটা ভাবিনি, কারণ তুমি ভালোবাসা বুঝেছিলে, আমি বললাম। আর ও পরিকল্পনা। তখনই কবিরের ফোন বাজল। স্ক্রিনে সানায়া ছিল। কবির আমার দিকে তাকালে যেন পারমিশন চাইছে বা ভয় পাচ্ছে। আমি মাথা নাড়লাম। কথা বলো। ও কলটা ধরল, স্পিকারে দিল। সানায়ার গলা মিষ্টি ছিল, কিন্তু তাতে ধার ছিল। কবির, তুমি কোথায়? তোমার মা আমার ব্যাপারে কি বলল? কবির ঘাবড়ে গিয়ে বলল, সানায়া, আমাদের কথা বলতে হবে। এই পেপার্স, এই আর কে? রাজীব। 1 সেকেন্ড সাইলেন্স। তারপর ওর গলা বদলে গেল। মিষ্টতা গায়েব, শক্তি সামনে। ও, তো ওই ফাইলটা পেয়ে গেছো? গ্রেট। তাহলে শোনো কবির, যদি তুমি আমার সাইড না নাও, তবে আমি তোমাকে ডেস্ট্রয় করে দেব। তোমার মাকেও, তোমাদের ফ্যামিলির রেপুটেশন, সব। আমার ভেতরে কিছু একটা ঠান্ডা হয়ে জমে গেল। এটা কনফেশন ছিল, জ্যান্ত কনফেশন। আমি ইশারা করলাম, আর মীনাক্ষী নিঃশব্দে নিজের ফোন বের করল। কল রেকর্ডিং লিগালি কমপ্লায়েন্ট উপায়ে অন করল। ও অলরেডি লিগাল গার্ড রেলসের ভেতরে ছিল, কোনো ড্রামা নয়। কবিরের গলা কাঁপল। তুমি আমাকে থ্রেটেন করছো? সানায়া হাসল, একটা ছোট হাসি, যা কোনো মুখোশ খোলার মতো ছিল। কবির, আমি তোমাকে থ্রেটেন করছি না, আমি তোমাকে রিমাইন্ড করছি যে আমি কি করতে পারি। তুমি আমাকে ছাড়া কিচ্ছু নও। কবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ধীরে বলল, আমি তোমাকে ছাড়াও মানুষ। ওর শব্দ বেরোতেই ওপাশ থেকে বিরক্তি এলো। তো ঠিক আছে, কাল সকাল পর্যন্ত কিজ না এলে দেখবে। তোমার মায়ের উপর মেন্টাল হ্যারাসমেন্টের কেস, আর অনলাইন স্টোরি আলাদা। আমি ভিকটিম রোল ভালো প্লে করতে পারি। আরও কল কেটে দিল। ঘরে নিস্তব্ধতা ছিল। কবিরের মাথা নিচু হয়ে গেল। ও কাঁদছিল না, কিন্তু ওর কাঁধ ভেঙে গিয়েছিল। মা, আমি ভুল করে ফেলেছি, ও ফিসফিস করে বলল। আমি নিজের ভেতরের চোট একপাশে রাখলাম। এটাই তো মায়েদের সবথেকে কঠিন কাজ। যখন বাচ্চা ভুল করে, তখন ওকে মাটিতে না ঘষে ওকে তুলে সত্যিক দিকে চালানো। ভুল হয়েছে, আমি বললাম। এখন সঠিক পদক্ষেপ নাও, দেরি হয়নি। মীনাক্ষী শান্তভাবে বলল, কবির, এখন 2টো রাস্তা আছে। 1, তুমি ভয় পেয়ে ওর সাথে থাকো আর সব হারিয়ে ফেলো। 2, তুমি লিগালি আলাদা হয়ে যাও আর সত্যের মুখোমুখি হও। কবির চোখ তুলল। যদি আমি ওকে ছেড়ে দিই, ও বদলা নেবে। আমি খুব নরমভাবে বললাম, বদলা নেওয়া ওর কাজ, সুরক্ষা আমাদের কাজ। সেদিন রাতে আমরা সিদ্ধান্ত নিলাম, সাইলেন্ট, ক্লিন, কোনো শোরগোল ছাড়া। মীনাক্ষী ইমিডিয়েট স্টেপস জানালো, প্রোটেক্টিভ লিগাল নোটিস, সিজ অ্যান্ড ডিসিস্ট, আর যদি হ্যারাসমেন্ট হয় তবে পুলিশ কমপ্লেন্ট। কবির নিজের ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের সিকিউরিটি টাইট করল, ওটিপি শেয়ারিং বন্ধ করল, আর নিজের ডকুমেন্টস অ্যাক্সেস রিসেট করল। ও প্রথমবার অ্যাডাল্টের মতো কিছু করল। পরের 2 দিনে সানায়া সেটাই করল যাও বলেছিল।
ও সোশ্যাল মিডিয়ায় একটা ভেগ পোস্ট দিল, সাম ফ্যামিলিজ আর টক্সিক। ও কিছু পোর্টালে ফিসফাস ছাড়ল, রিচ মাদার ইন লর কন্ট্রোলিং সান। আর ওর সাথে একজন কনসালটেন্ট প্রপার্টি ভ্যালুয়েশনের রিউমার ছড়াল। কিন্তু এইবার আমরা তৈরি ছিলাম। মীনাক্ষী লিগ্যাল নোটিশ পাঠালো পরিষ্কার ভাষায়। ফলস স্টেটমেন্টস, ডেফেমেশন, হ্যারাসমেন্ট, ক্রিমিনাল ইন্টিমিডেশন, মিসরেপ্রেজেন্টেশন আর ফ্রড। তেজাস এভিডেন্স প্যাকেজ তৈরি করল, ফটো, টাইমলাইন আর কল রেকর্ডিং ট্রান্সক্রিপ্টের লিগ্যাল সামারি। আমি নিজের তরফ থেকে ব্যাস একটা কাজ করলাম, আমি কাউকে গালি দিলাম না, কাউকে পাবলিক হিউমিলিয়েশন করলাম না, আমি শুধু বাউন্ডারি খাড়া করলাম। আর সব থেকে বড় মোড় তখন এলো যখন রাজীব কল নিজে সামনে এলো। হয়তো ওর মনে হয়েছিল আমরা ঘাবড়ে যাব। ও দিনের আলোয় এলো, যেন রাতের হুমকি কোনোদিন ছিলই না। ও লিভিং রুমে বসল আর বলল, বোন, এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি ব্যাস হেল্প করার চেষ্টা করেছি। আমি ওর সামনে ফাইলটা রাখলাম। রাজীব, আমি খুব শান্ত স্বরে বললাম, এটা তোমার সিগনেচার। ওর মুখের রং বদলে গেল। এটা মীনাক্ষী মাঝখানে বলল, মিস্টার কল, আপনার বিরুদ্ধে প্রিভেন্টিভ কমপ্লেন্ট অলরেডি নথিভুক্ত আছে। আপনি যা বলবেন তা রেকর্ড হবে। রাজীব মুখোশ পরার চেষ্টা করল। আমি তো ফ্যামিলির মতোই। আমি প্রথমবার ওকে একদম পরিষ্কার দেখলাম। ফ্যামিলির মতো নয়, ফ্যামিলির ফায়দা তোলা লোক। ফ্যামিলির মতো হতে তো রাত 11টার সময় সিগনেচার চাইতে আসতে না। আমি বললাম। ও গলার স্বর কর্কশ করল, রোশনি, তুমি আবেগপ্রবণ হয়ে করছ। এটা বিজনেস, তোমার বাংলো গোল্ড মাইন। তুমি একা, তুমি বুঝতে পারছো না। একা নই, আমি বললাম। আমার কাছে সত্যি আছে আর আইন আছে। ওর চোখে ভয় এলো। সেই ভয়ে একটা ছোট সত্যিও ছিল। ও জেনে গিয়েছিল যে খেলা উল্টে গিয়েছে। ও উঠে বলল, ঠিক আছে, তাহলে কোর্টে কথা হবে। মীনাক্ষী হেসে শুধু এতটুকু বলল, আমরা কোর্টের জন্যেই তৈরি। রাজীব চলে গেল। সন্ধ্যায় কবির এলো। এইবার ওর হাতে কোনো ডিমান্ড ছিল না, শুধু ক্লান্তি আর অনুশোচনা ছিল। ও ধীরে বলল, মা, আমি ডিভোর্স ফাইল করার কথা ভেবেছি। মীনাক্ষী বলেছিল, ম্যারেজ এখনও রিসেন্ট, কিন্তু হ্যারাসমেন্ট ক্লিয়ার আছে। আমার ভেতরে একজন মা স্বস্তি পেল, আর একজন নারী দুঃখ অনুভব করল, কারণ এটা আমার ছেলে ছিল। ওর ভেঙে যাওয়া আমাকেও ভেঙে দিচ্ছিল। তাও আমি বললাম, সঠিককে বেছে নেওয়া সহজ হয় না, কিন্তু সঠিক বেছে নিলেই জীবন বাঁচে। কিছু সপ্তাহে জিনিসগুলো সেটেল হতে লাগল। সানায়া আর ওর নেটওয়ার্কের হুমকি কমে গেল, কারণ এভিডেন্স আর লিগাল প্রেশার রিয়াল ছিল। রাজীবও দূরত্ব বাড়িয়ে নিল। যে লোকগুলো সত্যি সামনে আসতেই পিছিয়ে যায়, তাদের বন্ধুত্ব কোনোদিন আসল ছিল না। কবির ধীরে ধীরে বদলাতে লাগল। ও থেরাপিস্টের সাথে কথা বলা শুরু করল, কারণ ও বুঝতে পেরেছিল ওর ভেতরে ভ্যালিডেশনের একটা খালি জায়গা ছিল, যা ও গ্ল্যামার দিয়ে ভরার চেষ্টা করেছিল। ও নিজের বোনকে কল করল, ক্ষমা চাইল। প্রথমবারও বলল, আমি ফ্যামিলিকে হালকাভাবে নিয়েছিলাম। আর আমিও কিছু শিখলাম। আমি শিখলাম যে কাইন্ডনেস, দয়া মানে সারেন্ডার, আত্মসমর্পণ নয়। আমি শিখলাম যে বাউন্ডারিজ প্রেমের অভাব নয়, প্রেমের সুরক্ষা হয়। আর আমি সবথেকে কঠিন জিনিস শিখলাম, ক্ষমা করা। ক্ষমা করা মানে এই নয় যে সব ভুলে গেলাম। ক্ষমা করা মানে এই যে আমি তিক্ততাকে নিজের ভেতরে ঘর বানাতে দেব না। আমি কবিরকে ক্ষমা করলাম, কিন্তু রুলসের সাথে। আমি ওকে আবার জায়গা দিলাম, কিন্তু এন্টাইটেলমেন্ট ছাড়া। একটা রবিবার সন্ধ্যায় যখন ঘরে চা তৈরি হলো আর আমার নাতনিরা হাসতে হাসতে বারান্দায় দৌড়াচ্ছিল, কবির আমার কাছে এসে বসল। ও বলল, মা, তুমি কি আমাকে আবার নিজের ছেলে মানতে পারো? আমি ওর দিকে তাকালাম। তুমি সব সময় আমার ছেলেই ছিলে, আমি বললাম, কিন্তু এখন তুমি শিখছ যে ছেলে হওয়া কি হয়। ওর চোখ আবার ছলছল করে উঠল। ও আমার হাত ধরল। ধন্যবাদ যে তুমি আমাকে দুনিয়ার সামনে ফেলে দাওনি, কিন্তু আমাকে সত্যের সামনে অবশ্যই দাঁড় করিয়ে দিয়েছ। আমি নিচু স্বরে বললাম, কারণ সত্যি কাউকে ফেলে দেয় না, সত্যি টেনে তোলে যদি আমরা তাকে ধরে রাখি। আর সেই মুহূর্তেই আমার মনে হলো আমার স্বামীর ছবির সেই হাসিটা সত্যিই ঘরে ফিরে এসেছে। এখন এই গল্প এখানেই শেষ হয় না, কারণ আজও হাজারো ঘরে কেউ লোকে কি বলবের চাপে চাবি দিয়ে দেয়, কেউ গিল্ড থেকে সিগনেচার করে দেয়, আর কেউ নিজেরই ঘরে গেস্ট হয়ে যায়। যদি আপনারা এই পর্যন্ত শুনছেন, তবে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনারা কোন শহর থেকে শুনছেন? নিচে কমেন্টে নিজের শহরের নাম লিখে দিন, যাতে আমি জানতে পারি আমার গলা কত দূর পর্যন্ত পৌঁছেছে। আর যদি এই গল্প আপনাকে বাউন্ডারিজ, প্রপার্টি সেফটি বা ফ্যামিলি প্রেশার নিয়ে একটাও নতুন চিন্তা দিয়ে থাকে, তবে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
পরবর্তী গল্পে আমি আপনাদের জানাবো যে কিভাবে একটা মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকা প্ল্যান শুধু ঘর নয় পুরো পরিবারের পরিচয় বদলে দিতে পারে।